আসসালামু আলাইকুম। আমি ফারিয়া সরণি। স্বাগতম 8 অনওয়ার্ডস এ, যেখানে আমরা তুলে ধরি বাংলাদেশের ভবিষ্যৎ গঠনকারী গল্প, ধারণা এবং আন্দোলনের কথা। আজকের পর্বে আমরা আলোচনায় আনবো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে। আমরা জানি 2024 এ তাদের একান্ত অংশগ্রহণ আমাদের বিজয়কে এনে দিয়েছে। এবং আমরা জানি যে নানাভাবে আমাদের এই শিক্ষার্থীদের উপর নানাভাবে হামলা হচ্ছে। এবং নানা ধরনের থ্রেটস বা ওয়ার্নিং দিয়ে দেওয়া হচ্ছে। জিনিসটা নিয়ে আমরা অনেক বেশি সচেতনতা ছড়াতে চাই। তো সেই জায়গাটা থেকে আজকে আমাদের সাথে আছেন শারিফুল ইসলাম হাদি ভাই এবং আমাদের সাথে আরো যুক্ত হবেন আরো ইয়া আ ইভান ভাই এবং আরো একজন ভাই আমাদের সাথে আসবেন। তো আমরা আজকের পর্ব শুরু করব হাদি ভাইয়াকে দিয়ে। হাদি ভাইয়া আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটির যে ইয়েগুলো দেখেছেন, আন্দোলনে আমাদের যে ইয়েটা দেখেছেন সেটা নিয়ে যদি কিছু বলতেন। আর আমাদের যেই আসন্ন সংকট বা আমরা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, এই সংকটের মধ্য দিয়ে যাওয়ার সময়ে আমরা আসলে কিভাবে নিজেদেরকে আরো নিরাপদে রাখতে পারবো, এই বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, আগে একটাই বলি, যেমন আমরা 16ই ডিসেম্বরে যেখানে শাহবাগে একটি বিজয়ের লাল জুলাই নামে সকাল থেকে একদম রাত পর্যন্ত আমরা একটি চিত্র প্রদর্শনী ভিডিও ডকুমেন্টেশন করেছিলাম, যেখানে একদম 47-71 থেকে শুরু করে 24-এর আন্দোলনের গুরুত্বপূর্ণ ছবিগুলো ছিল। সেখানে আমার মনে আছে আমরা একটা অনেক বড় ছবি করেছিলাম প্রাইভেট ইউনিভার্সিটির আন্দোলনের, এবং সেইখানে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেই শিরোনামটা করেছিলাম যে জুলাই বিপ্লবের বাঁশের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কারণ এই একটা ব্যাপার আমি দেখলাম, আমি একটু ফাঁকে বলে নেই যে আমি এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এই আন্দোলনে আমি আমি তো নিজে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আন্দোলনের সূতিকাগার ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু আপনারা জানেন যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে আহ পুলিশ হায়না লীগ প্রচন্ডভাবে আক্রমণ করলো, সব হল ফাঁকা করে ফেললো, আমরা মোটামুটি দিশেহারা হয়ে গিয়েছিলাম এবং আমরা ধরে নিয়েছিলাম যে আন্দোলনটা মরে গেছে। তো আমার বাসা রামপুরায়। তো স্বাভাবিকভাবে আমার বাসা থেকে ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, অন্যান্য ইউনিভার্সিটিগুলো কাছে। এবং আজকে আমার বলতে দ্বিধা নাই যে এই আন্দোলনটা পুনরুজ্জীবিত করেছে, নতুন প্রাণ দিয়েছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। ব্র্যাকের সামনে পরের দিন যখন সকালে আন্দোলন শুরু হয়, আহ তখন একদম সকাল থেকে আমি সেখানে ছিলাম। বিশেষ করে ব্র্যাকের উল্টো পাশে ইস্ট ওয়েস্ট এই দিকটায় ছিল সরি ইম্পেরিয়াল কলেজ। তো ইম্পেরিয়াল কলেজের স্টুডেন্টরা তারা রামপুরা ব্রিজ দখলে নিয়েছিল, ইস্ট ওয়েস্টের স্টুডেন্টরা নেমে এসেছিল, ব্র্যাক নেমে এসেছিল, এবং সেইখানে আমি তাদের সাথে প্রথম যুক্ত হই। এরপর তো সেই ইস্ট ওয়েস্ট ব্র্যাক থেকে শুরু করে একদম সামনে নর্থ সাউথ, আইইউবি, এআইইউবি থেকে শুরু করে উত্তরা, মানে সিরিজ রাস্তাটা ধরে যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ছিল, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনেরা যদি তখন নেমে না আসতো, আমি এই কথাটা বারবার বলেছি, জুলাই বিপ্লব বাঁচতো না। এর বড় কারণ আপনারা নিশ্চয়ই জানেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে বিশেষ করে যে লিডিং ইউনিভার্সিটি গুলো তখন ভূমিকা রাখলো, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, হ্যাঁ, এআইইউবি, আইইউবি, এরা কিন্তু সাধারণত বাংলাদেশে সরকারি চাকরির পরীক্ষা দেয় না। বিসিএস এ কোটা থাকলো না না থাকলো এটা নিয়ে কিন্তু তার অত মাথা ব্যথা নাই। কিন্তু এই যে আমাদের সারা দেশে আজীবন আমাদের মধ্যে একটা কথা প্রচলিত ছিল, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা অ্যাপলিটিক্যাল, তারা দেশ, রাজনীতি, সমাজ এগুলো নিয়ে সবসময় উদাসীন থাকে, কে বাঁচলো কে মরলো এটা নিয়ে তার কোনো চিন্তা নাই, আমরা পশ কিড বলি তাদেরকে। তো লিটারারি তারা এটাকে শুধু আমাদেরকে লজ্জাই দেয় নাই, আপনি জানেন যে এটা সত্য কথা যে আপামর জনসাধারণ যেমনি ভাবে নেমে এসেছে, একইভাবে প্রথমে যদি ঢাকার আরবান মিডল ক্লাস, আমি আবার বলছি, আরবান মিডল ক্লাস যদি এবার এভাবে আন্দোলনে নেমে না আসতো, তাহলে জীবনেও জুলাই বিপ্লব সফল হতো না। আর এই আরবান মিডল ক্লাসের রিপ্রেজেন্টেশনটা তো বাংলাদেশে করেছিল এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো, যাদের অনেকে আন্ডারগ্রেড প্রোগ্রাম করে বাংলাদেশেই থাকতো না, অনেকে জিআরই দিয়ে বাইরে চলে যেত ফান্ডিং নিয়ে। তো তাদের তো কোনো দরকার ছিল না যে এখানে কোটা কি হচ্ছে না হচ্ছে, চাকরি তো সে পরীক্ষাই দিবে না। একমাত্র মানবিক তাড়নায় যে তার বাংলাদেশে তার সামনে তার ভাই বোনদেরকে এভাবে মেরে ফেলা হয়েছে। তো আপনারা জানেন
ওই দিনই যদি আমরা ব্র্যাক থেকে শুরু করে সব প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আন্দোলনে নামলো এবং একে একে ওই দিনই 2 থেকে 3 জন শহীদ হওয়ার আমরা খবর পেলাম প্রাইভেট ইউনিভার্সিটির। আপনাদের খুব টাইম ফ্রেমটা মনে আছে কিনা? প্রাইভেট ইউনিভার্সিটির যেই 2-3 জন শহীদ হয়ে গেল, ওইদিকে রংপুরে সাইদ শহীদ হয়েছে, তারপরে যখন প্রাইভেট ইউনিভার্সিটি নামলো, প্রাইভেট ইউনিভার্সিটিরও 2-3 জন শহীদ হলো। এই খবরটা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়লো ঢাকায়। তারপরে প্রাইভেট ইউনিভার্সিটির ভাইদের বাবারা, মায়েরা, তাদের ভাই বোনেরা যেমনি ভাবে ঢাকাকে মানে স্ফুলিঙ্গ করে তুললো, এটা তো অভূতপূর্ব। আমি সব থেকে বলতে পারি যে ঢাকার মধ্যে শুরুর দিক থেকে শেষ দিন পর্যন্ত যেটা 24 ঘন্টা রণক্ষেত্র ছিল সেটা হলো রামপুরা। ঢাকার বাইরে হচ্ছিল যাত্রাবাড়ি, ঢাকার যেটা পাশে। এরপরে আন্দোলনটা মোহাম্মদপুর, উত্তরা, তারপরে মিরপুর, সব দিকে তো নিশ্চয়ই ছড়িয়ে গেছে, কিন্তু 24 ঘন্টার জন্য যেটা বেঁচে ছিল সেটা রামপুরায়, একদম সেই আবুল হোটেল থেকে শুরু করে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি পর্যন্ত, সামনে গিয়ে আবার নর্থ সাউথ পর্যন্ত। তা আমি এই জায়গা যেহেতু আমার বাসা, আমি পুরো আন্দোলনটায় সকাল দুপুর সন্ধ্যা রাত এমন কোনো সময় ছিলাম না আমি যেখানে এই সময় অ্যাক্টিভ ছিলাম না, কখনো লুঙ্গি পরে টি শার্ট পরে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি আপু, সেটা হচ্ছে যেদিন কারফিউ জারি হলো, আমি আমি যতদূর জানি সম্ভবত আমরাই প্রথম রামপুরাতে, আপনারা জানেন রামপুরা ওয়াবদা রোড, যেটা ওয়াবদা রোডের মুখে কারফিউ এর প্রথম দিনে সকাল 10টার দিকে একজন বেকারি শ্রমিককে হায়না পুলিশ নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে, একদম ওয়াবদা রোডের মুখে। হ্যাঁ, ওয়াবদা রোডের মুখে গুলি করে হত্যা করেছে। আমরাই সম্ভবত সর্বপ্রথম সেই রক্তের উপরে দাঁড়িয়ে 11টা 11:30টার দিকে ওয়াবদা রোডের থেকে আমরা প্রথম সেই ভাঙি, আমরা কারফিউ ভাঙি। এবং সেই দিন ছিল শুক্রবার, জুমার দিন। তারপরে ওয়াবদা রোড থেকে আমরা আবারও জুমার নামাজের পরে যখন প্রতিরোধ নিয়ে গড়ে তুলি, এরপরে সারা ঢাকায় কারফিউ ভেঙেছে মানুষ। তো এই কথাগুলো আমি এই জন্য বললাম, আন্দোলনটা যখন সফল হয়ে গেল, আমি এটা বারবার বলেছি যে প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টে, প্রাইভেট ইউনিভার্সিটির যেই এই আন্দোলনের অবদান, সেটাকে আমি এটা বলতে আমার দ্বিধা নাই। আমি ঢাকা ইউনিভার্সিটি আমার ভাইদেরকে, ছোট ভাই বড় ভাই আমার বন্ধুদেরকে আমি 100 বার বলেছি যে এই যে পরবর্তীতে যে সরকার গঠন হলো, উপদেষ্টা নিয়োগ হলো বিভিন্ন, এখানে প্রাইভেট ইউনিভার্সিটি উপেক্ষিত, এটা আমি 100 বার বলেছি। কারণ আমি আবারও বলছি, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা জীবন বাজি নিয়ে না নামলে জীবনী আন্দোলন সফল হতো না, আরবান মিডল ক্লাস যেভাবে নেমে এসেছে। অথচ এরপরে যখন রাষ্ট্র গঠন হলো, বিভিন্ন হলো, তখন দেখলাম আমি প্রাইভেট ইউনিভার্সিটি উপেক্ষিত, প্রাইভেট ইউনিভার্সিটির কাউকে ডাকা হচ্ছে না। এটা নিয়ে আমি বারবার আমার তরফ থেকে বলেছি। এবং আপনারা জানেন এই আন্দোলনে যেদিন জুলাইয়ের 100তম দিন পূর্ণ হলো, জুলাই বিপ্লবের, সেদিন টিএসসির পায়রা চত্বরে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বেশ কয়েকজন শহীদের মায়ের উপস্থিতিতে আমরা উপস্থিতিতে একটা অনুষ্ঠান করেছিলাম। অনুষ্ঠানের নাম ছিল কান্দে আমার মাই। এবং খুবই আফসোস, সেটাও সারা ঢাকার মধ্যে জুলাই বিপ্লবের 100তম দিন উপলক্ষে অন্তত 100 অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সারা ঢাকায় কোথাও কোনো অনুষ্ঠান হলো না, একমাত্র ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পায়রা চত্বরে টিএসসির আমরা সেখানে একটা অনুষ্ঠান করেছিলাম, একদম দুপুর 3টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত। আমরা সেখানে নাটিকা থেকে শুরু করে ডকুমেন্টেশন, শহীদদের মায়েরা কথা বলেছে, জুলাইকে কেন্দ্র করে গান হয়েছে, এবং শহীদদের মায়েরা তাদের সন্তানের বর্ণনা দিয়েছেন, 5 জন শহীদের মা। আমরা সবাইকে, কাঁদে না এমন কেউ ছিল না। তো সেই অনুষ্ঠানে আমি 3টে দাবি তুলেছিলাম, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা প্রেস ব্রিফ করেছিলাম। সেখানে আমরা স্পষ্ট করে বলেছিলাম যে 3টা শ্রেণী থেকে 3 জন উপদেষ্টা অবশ্যই নিয়োগ দিতে হবে। এর প্রথমে আমি বলেছিলাম এই জুলাই বিপ্লবের বাঁশের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সুতরাং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একজন শিক্ষার্থীকে অবশ্যই উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। 2 নম্বরে বলেছিলাম এই আন্দোলনে কমপক্ষে 80 জন মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছে, যাদের কথা কেউ কোথাও বলে না। যাত্রাবাড়িতে মাদ্রাসার ছেলেরা কিভাবে লাশ হয়ে পড়ে রয়েছে, সেই মাদ্রাসা শিক্ষার্থীদের তরফ থেকেও একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এবং 3 নম্বরে আমি বলেছিলাম এই আন্দোলন কোনোদিন শহীদ হতো মানে সফল হতো না যদি না আমাদের বোনেরা এরকম সুন্দরবনের বাঘিনীর মতো নেমে আসতো। আপনি দেখেছেন আমাদের বোনেরা জীবন বাজি রেখে কিভাবে তাদের ভাইদেরকে রক্ষা করেছে, এই আন্দোলনে সংগ্রামী মানে ভূমিকা অবতীর্ণ হয়েছে। তখন বলেছিলাম এই আন্দোলনে নারীদের মধ্য থেকে, সংগ্রামী বোনদের মধ্য থেকে একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছে এতজন উপদেষ্টা, আমরা বলেছি বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এর মধ্যে 70 ঊর্ধ্ব আছে অনেকজন, এর কয়জন ফাংশনাল, কয়জন কাজ করতে পারে। সুতরাং যদি কোনো কাজ করতেও না জানে, শুধু অনারারি পোস্ট হিসেবেও, সিম্বলিক হলেও, সম্মান জানিয়ে হলেও প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একজন, মাদ্রাসা শিক্ষার্থীদের তরফ থেকে একজন, আর নারীদের মধ্য থেকে একজন, 3 জনকে যদি উপদেষ্টা পরিষদে
যুক্ত করা হয়, তাহলে সারা বাংলাদেশের মানুষ অনার্ড ফিল করবে। তারা মনে করবে এই আন্দোলনে যেই স্টেক গুলো থেকে মানুষ জীবন দিয়েছে তারা এই সরকারে আছে। আর এছাড়া এই আন্দোলনে আপনি চিন্তা করেন, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র আমাদের 3জন ছাত্র উপদেষ্টা, আদিলুর রহমান শুভ্র ভাই যিনি শিল্প উপদেষ্টা, ডক্টর ইউনূস এবং আর একজন ছাড়া, এছাড়া কারা এই আন্দোলনে কাদের ভূমিকা ছিল? সবাই তো বিভিন্ন এক্সপার্টাইজ হিসেবে তাদের এক্সপার্টাইজ থাকার কারণে নিয়েছে, তাই তো? তো এই কোটায় কেন নেওয়া গেল না? কারণ উপদেষ্টা তো এক একজন উপদেষ্টা 3টে 4টা 5টা করে মন্ত্রণালয় নিয়ে বসে আছে। একজন মন্ত্রী একটা মন্ত্রণালয় চালাতে পারে না, সেখানে প্রতিমন্ত্রী লাগে, উপমন্ত্রী লাগে। আর বর্তমান উপদেষ্টারা 3টে করে 4টা করে মন্ত্রণালয় আঁকড়ে আছে কেন ভাই? আর আমাদের এই ভাইদেরকে দিলে কি হতো এমন? তো এইটা আমরা বলেছি, আমাদের বলার কাজ আমরা বলেছি, কেউ শুনে নাই। এবং আপনি এখন খেয়াল করেন, আমরা সম্ভবত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে মধুর ক্যান্টিনের সামনে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে জঙ্গি লীগের গুপ্ত হামলা এবং তাদের জীবন প্রতিদিন নিরাপত্তার ঝুঁকিতে পড়ছে। তারা ইতিমধ্যে আমরা 5 জনের নাম বলেছি, যে এর মধ্যে 3জনই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাকি 2জন স্টুডেন্ট না, কিন্তু জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, তারা শহীদ হয়েছেন জঙ্গি লীগের গুপ্ত হত্যায়। এবং 5 থেকে 7 জন যারা মারাত্মকভাবে, যেমন মুন্সিগঞ্জে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অ্যাক্টিভ কর্মী, তার রক কেটে দেওয়া হয়েছে। আপনাদের ব্র্যাকের, তারপরে নর্থ সাউথের, তাদেরকে সম্ভবত মিহের অথবা অন্যদেরকে জীবনের থ্রেট দেওয়া হয়েছে। বাকি প্রতিদিন আমাদের কাছে মেসেজ আসে, তাদেরকে বিভিন্ন নাম্বার থেকে বলা হচ্ছে আর যেন তারা এইসব নিয়ে কাজ না করে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো এই নিয়েও তো কেউ কথা বলছে না। তখন আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, দুদিন আগে আমরা যে সংবাদ সম্মেলন করেছি সেখানে স্পষ্ট প্রথমেই আমরা বলে নিয়েছি যে কেন এইটা, এবং টার্গেট কিলিংটা প্রাইভেট ইউনিভার্সিটিকে টার্গেট করা হয়েছে। এইটা যে জঙ্গি লীগ করছে, দেখুন বাংলাদেশের পত্র পত্রিকাগুলোর সমস্যা কি, তারা এই হত্যাকাণ্ডকে কোনোটা লিখছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে, কোনোটা বলছে দুর্বৃত্তরা এই সেই। কিন্তু ব্যাপার হলো, জঙ্গি লীগ যখন কাউকে হত্যা করবে, সে তো আর আওয়ামী লীগের পোস্টার লাগাই দিয়ে আসবে না। সে কখনো ছিনতাইকারী হবে, কখনো মাদক সেবী হবে, বিভিন্ন ফর্মে। কিন্তু একটা মেসেজ তো ক্লিয়ার, যারা এই গুপ্ত হত্যার শিকার হচ্ছে তারা জুলাই বিপ্লবের একদম সামনের সারির সৈনিক। তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, দাবিদারির বিরুদ্ধে কথা বলেছে। তাহলে ছিনতাইকারীরা তাদেরকে খুঁজে খুঁজে পাচ্ছে। এবং একই সময়ে এটার বড় কারণ, সামনে আওয়ামী লীগের বিচার যাতে ত্বরান্বিত হয়, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের যেন বিচার বাংলাদেশের মানুষ দেখতে পারে, প্রায় 2000 শহীদের পরিবার যেন এই কসাইদের, এই খুনিদের বিচার দেখে মরে যেতে পারে, সেইটার প্রক্রিয়া যত সামনে আগাচ্ছে, সেই বিচারকে বাধাগ্রস্ত করতে তারা এমন একটা আতঙ্ক তৈরি করতে চাচ্ছে, যারা এই বিচার দাবি করবে তারা যেন এই আতঙ্কে ঘর থেকে বের না হয় এবং তারা যেন কথা বলা বন্ধ করে দেয়। আমাদেরকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে, এই আন্দোলনকারীদেরকে যদি ঘরের মধ্যে রাখা যায়, তাদের ভয়েসকে বন্ধ করে দেওয়া যায়, তাহলে আওয়ামী লীগেরও বিচার আর হবে না, খুনিদেরও বিচার হবে না। সে নির্বাচনও করবে, আবার সে ফিরেও আসবে। কারণ ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে তাদেরকে পুনর্বাসিত করছে, আপনারা দেখছেন। তো আমি সেখানে ব্যাখ্যা করেছিলাম ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে টার্গেট করা হচ্ছে। এর প্রথম কারণ, আপনি জানেন বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে হল আছে। সুতরাং সেখানে 1-2জনকে যদি টার্গেট কিলিং তারা করে প্রথম দিকে, তাহলে হলে থাকা মানেই হলো প্রচুর ছাত্রছাত্রী একসাথে থাকবে, তার বড় করে আন্দোলন তৈরি করবে এবং সরকার সেখানে টনক নড়ে যাবে এবং সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে। সুতরাং আর যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর অধিকাংশই হল নাই, তারা যার ক্যাম্পাস নর্থ সাউথ, যার ক্যাম্পাস ব্র্যাক, অনেকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থাকে, পরিবারের সাথে থাকে, বিভিন্ন জায়গায় থাকে। সুতরাং কাউকে যদি পূর্বাঞ্চলে হত্যা করা হয়, কাউকে যদি অন্য কোথাও হত্যা করা হয়, এটাকে বিভিন্ন নাম দিয়ে চালিয়ে দেওয়া যায়। দ্বিতীয়ত হলো, যেহেতু হল নাই, সুতরাং তারা একতাবদ্ধ হয়ে আবার নতুন করে আন্দোলন করবে, এটা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য কঠিন। কারণ আজকে একটা হত্যা হবে, কালকে একটা গুপ্ত হত্যা হবে। সুতরাং প্রাইভেট ইউনিভার্সিটিকে টার্গেট করার কারণ হলো, এই আন্দোলনের বাঁশের কেল্লা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি। দ্বিতীয়ত, যেহেতু তাদেরকে হত্যা করলেও একটা বড় আন্দোলন গড়ে ওঠা সম্ভব না, কারণ নর্থ সাউথের হত্যা করলে এখন ইস্ট ওয়েস্ট কথা বলবে না, ইস্ট ওয়েস্টের কাউকে হত্যা করলে হয়তো এখন এআইইউবি কথা বলবে না, আবার কথা বলতে চাইলেও তাদের সুযোগ নেই, কারণ সবাই হলে থাকে না, একসাথে থাকে না, দূরে দূরে থাকে, কারো বাসা টুঙ্গি, কারো বাসা গাজীপুর, এরকম করে। সুতরাং তাদেরকে দিয়ে প্রথম যদি সবাইকে স্তুমিত করা যায়, এরপরে সেটা আস্তে আস্তে পাবলিক ইউনিভার্সিটিতে যাবে। এটা আমার একটা রিডিং। তো আমরা প্রথম কাজ হচ্ছে, আমাদের প্রাইভেটে পড়ুক, পাবলিকে পড়ুক। দেখুন আমি স্পষ্ট করে বলেছি, কি বলছে, বিএনপির কৃষক দলের একজন সে কানেক্টেড, চট্টগ্রামে যে আব্দুল জব্বার বা যে শহীদ হলো, যাকে ছুরিকাঘাত করা হলো, দেখেছেন সে কিভাবে স্লোগান দিচ্ছে। এখন পত্রিকাগুলো কিভাবে ফ্রেমিং করে, যে ছুরিকাঘাতে অমুকের ব্যবসা নিয়ে। দেখেন, একটা মূলধারার পত্রিকা যখন এরকম একটা মিসলিডিং নিউজ করে,
তাদেরকে কপি করে সবাই এই নিউজটা করে ফেলে এবং মিডিয়ায় এটা এস্টাবলিশড হয়ে যায় যারা আসলে জুলাই বিপ্লবের কারণে না, এরা এটা সেটা করে তারা মারা গেছে। তো এটা তো খুবই অ্যালার্মিং, এটা হতে দেওয়া যায় না। তো এখন আমাদের কথা শুনুক না শুনুক কেউ, আমাদের যতদূর সাধ্য আছে চিৎকার করবার, সেটা একজন নিয়ে হোক 10 জন নিয়ে হোক, আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটা করব। কারণ আমাদের জবাব দিতে দুটো জায়গায়, প্রথমত আমার বিশ্বাসের জায়গায় যে আল্লাহর কাছে আমার জবাব দিতে আছে যে আমি জালেমের বিপক্ষে, মজলুমের পক্ষে আমার সাধ্য নিয়ে দাঁড়িয়েছি কিনা, আমি ইনসাফের পক্ষে লড়েছি কিনা। আর দ্বিতীয়ত হলো আমি আমার যে স্পিরিট, সেটার কাছেও তো আমি আমার দায়বদ্ধ। সুতরাং কেউ আমার পক্ষে থাকুক আর না থাকুক, তাই ইনকিলাব মঞ্চ থেকে আমরা পরশু সংবাদ সম্মেলন করে, আপনারা জানেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যাকে আমরা বলছি জুলাই বিপ্লবের বাঁশের কেল্লা, সেই জুলাই বিপ্লবের বাঁশের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে গুপ্ত হামলা রক্ষী বাহিনী জঙ্গি লীগ করছে, তাদেরকে আমরা 3টে দাবি জানিয়েছি। অতি সত্বর, আন্দোলনের 5 মাস হয়ে গেছে, এখনো কেন তার নিবন্ধন, গণহত্যাকারী দল হিসেবে এখনো কেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে না, নাম্বার 1। নাম্বার 2, দেখেন অল্প কিছু খুনি লীগের ছাড়া বাকি প্রত্যেকটা উপজেলায়, জেলায় খুনি লীগের নেতারা একদম বুক ফুলিয়ে হাঁটছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে টাকা পয়সা দিয়ে সমঝোতা করে তারা ঘুরছে ফিরছে খাচ্ছে। তাতে কি হচ্ছে, জুলাই বিপ্লব যারা করছিল তারা প্রতিদিন তাদের জীবনকে অনিরাপদ ভাবছে, কারণ তার সন্ত্রাসী সে দেখছে তার সামনে এখন হাঁটাচলা করছে। আমাদের কথা হলো, দেখেন প্রত্যেকটা অ্যাটলিস্ট উপজেলার যে প্রথম 10 জন এই খুনি আওয়ামী লীগের কমিটিতে আছে, এদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হয় নাই? আপনি বলবেন তারা তো হয়তো অনেকে হত্যার সাথে সংযুক্ত না। ভাই, যেই দলটা দলীয়ভাবে বাংলাদেশের উপরে গণহত্যা চালিয়েছে, সেই দলের অন্তত প্রত্যেকটা উপজেলার কমিটির প্রথম 10 জনকে আপনি গ্রেপ্তার করতে আপনার আবার ভিন্ন অফেন্স লাগবে? আপনার প্রথম গ্রাউন্ড হলো এদেরকে এখনই আপনি গ্রেপ্তার করতে না পারলে এরা আরো একটা গণহত্যা চালাবে। এরা আবারও এই বাহিরে যারা বেঁচে আছে, অসুস্থ আছে, তাদেরকে অনিরাপদ করে তুলবে, তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিবে। আপনি বাংলাদেশকে নিরাপদ করতে, জুলাই যোদ্ধাদেরকে নিরাপদ করতে আপনি সন্ত্রাসীদেরকে আগে জেলে ভরবেন না? সুতরাং আমাদের প্রথম দাবি, এই খুনি লীগকে অতি সত্বর তাদের নিবন্ধন বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, প্রত্যেকটা একদম বিভাগীয় কমিটি থেকে শুরু করে জেলা কমিটি, উপজেলা কমিটির প্রথম 10 জন, আবার বলছি প্রথম 10 জনকে, কোনো তাদের বিরুদ্ধে প্রমাণ থাকুক না থাকুক তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সুনির্দিষ্ট কাঠামো বলতে হবে কতদিনের মধ্যে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার করবে। 3 নম্বরে হলো যাদেরকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে, তাদের অপরাধীদেরকে ইতিমধ্যে, যাদেরকে আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু ধরা হয়েছে, বাকি প্রত্যেককে ধরতে হবে। এবং আমাদের জুলাই যোদ্ধাদের জীবন কিভাবে সিকিউর করবে আমরা জানি না। যদি জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা রাষ্ট্র দিতে না পারে, তাহলে উপদেষ্টারাও কোনো ভিআইপি প্রোটোকল নিতে পারবে না, তারাও আমাদের মতো চলাফেরা করবে। ভাই, আমি আমার মতো হাজারো লক্ষ ছেলে মেয়ে, সে প্রতিদিন সাথে 2 জন লোক রাখবে কি করে? সে সব জায়গায় লোক নিয়ে যাবে কি করে? এটা কি করে সম্ভব? সুতরাং ঠিক আছে, আমরাও মরবো, তারাও মরবে, আর তারা যদি নিরাপদ থাকে তাহলে আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তো এই দাবিতে আপনারা জানেন আগামীকাল আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা জুলাই যোদ্ধাদের গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছি। ভাই, যদিও এটার আয়োজন একজনের করতে হয়, তাই আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আহ্বানটা জানিয়েছি, কিন্তু এই আন্দোলনটা, এই দাবিটা সকল জুলাই যোদ্ধাদের। সুতরাং আমরা আগামীকাল ঠিক দুপুর 12টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে আমরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করব। আমাদের উদ্দেশ্য একদম শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে আমরা অনশনের জন্য বসবো এবং আমরা সেখানে অনশন করতে থাকব। আমাদের দাবি যে আমাদের এই দাবিগুলো প্রধান উপদেষ্টাকে আমলে নিতে হবে, তাকে বলতে হবে, যেহেতু এখন তিনি না বললে বাংলাদেশে কোনো কিছুই হয় না, সুতরাং তিনি কবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, তিনি কবে এই যে খুনি লীগের বাকিগুলোকে গ্রেপ্তার করবেন, এইটা আমাদেরকে জানাতে হবে। এবং কিভাবে আমাদের জুলাই যোদ্ধাদের জীবনকে নিরাপত্তা নিশ্চিত করবেন। আমরা এই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে আমরা সেখানে যাব, একদম শান্তিপূর্ণ উপায়ে যাব এবং সেখানে গিয়ে আমরা গণ অনশন করব এবং আশা করি সরকার এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। যদি কালকে আমরা গণ অনশনে কোনো সফলতা না পাই, আমরা আরো সামনেও আমরা শান্তিপূর্ণভাবে যত আন্দোলন করা যায় কালকে আন্দোলন করব, দেখি সরকার কতটুকু আমলে নেয়। যদি না নেয় আমরা আরো সামনে করব। কিন্তু আমি অনুরোধ করছি সরকার যেন এটাকে আমলে নেয় এবং তারা যেন অতি সত্বর এই ব্যবস্থা গ্রহণ করে। আপনাদের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা,
তাদের জীবন দিয়ে জুলাই বিপ্লবকে বাঁচিয়েছেন। আমরা আবারও বলছি যে আমরা কালকে একটা প্ল্যাকার্ড লিখেছি, আপনারা দেখবেন কালকের প্রোগ্রামের জন্য, যে জুলাই বিপ্লবের বাঁশের কেল্লা প্রাইভেট ভার্সিটি ল সালাম। সুতরাং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম, সংগ্রামী শুভেচ্ছা। আপনারা আপনাদের বন্ধুদেরকে নিয়ে আগামীকাল দুপুর ঠিক 12টার মধ্যে, আমরা ঠিক 12টায় শুরু করব, এর আগেই আপনারা জাদুঘরের সামনে থাকবেন। শান্তিপূর্ণ উপায়ে আমরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাব এবং আমরা অনশনে বসবো। আমাদের দাবিগুলো কিভাবে আদায় করা যায় আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা সেই লড়াইটা ইনশাল্লাহ জারি রাখবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ হাদি ভাইয়াকে। হাদি ভাইকে আমি আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাবো, সেটা হচ্ছে আমাদের জুলাই বিপ্লবের পরে আমরা অনেকেই চেয়েছিলাম লীগ নিষিদ্ধ করতে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যত ধরনের লীগ আছে। কিন্তু আমাদের কিছু উদারপন্থী মানুষ আছেন যারা চান না যে লীগ নিষিদ্ধ করলে সেই জিনিসটা, যে কোনো জিনিস ব্যান করলে সেটা আরো বাজেভাবে ছড়ায় যায়। তো এই ক্ষেত্রে যদি ভাইয়া কিছু বলতেন যে নিষিদ্ধকরণ কি আসলেও কোনো একটা সলিউশন, এটা আপু নিয়ে আমরা দেখুন, কোনো ভোকাল পাই নাই। দুইটা ব্যাপার। জি। একটা হলো আপনি শব্দটা ভালো নিয়েতে বলেছেন যে উদারপন্থী, আসলে এরা উদারপন্থী না। এরা হলো ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগি করতে গিয়ে যার নিষিদ্ধ করলে সুবিধা, নিষিদ্ধ না করলে সুবিধা, তারা তো কথা বলে সেই চিন্তায়। হ্যাঁ, প্রথম কথা হলো যদি আপনি গ্রাউন্ডের কথা বলেন, ছাত্রলীগকে সরকার কোন গ্রাউন্ডে নিষিদ্ধ করলো? ছাত্রলীগকে নিষিদ্ধ করলো সে প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী সংগঠন হিসেবে। তাহলে ছাত্রলীগ যদি প্রকাশ্য দিবালোকে মানুষকে কোপানোর দায় নিষিদ্ধ হয়, তাহলে ছাত্রলীগকে হুকুম কে দিয়েছে? অস্ত্র সরবরাহ কে করেছে? তাহলে ছাত্রলীগের বাপ আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে না। আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারেন, তাহলে আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করলেন কেন? আমাদেরকে এখন আপনারা বুঝাবেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এটা হবে সেটা হবে। আপনারা এত ফিলোসফিক্যাল কথাবার্তা যে এখন বলেন, জুলাই বিপ্লবের সময় তো আপনারা এত ফিলোসফিক্যাল কথাবার্তা বলেন নাই। আমাদেরকে আপনারা এখন শুধু বলেন কি অনেক টেকনিক্যাল ইস্যুজ আছে, তোমরা বুঝবে না। আমরা এখন যাই আমাদেরকে আমরা বুঝবো না। জুলাই বিপ্লবের সময় আমরা ছোট মানুষ, ছাত্র। ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই। জি, ডিপ স্টেটের কজ হচ্ছে আমাদের সবাই দেখায়। হোয়াট ইজ ডিপ স্টেট ভাইয়া? আপনি যদি আমি একটু এক্সপ্লেইন কিছু বুঝি করতেন। না, এইসব হাঙ্কি পাঙ্কি কথা। কথা সোজা, জুলাই বিপ্লব তো এই যে বাংলাদেশের প্রচলিত ডিপ স্টেট, আপার স্টেট, লোয়ার স্টেট, হাঙ্কি স্টেট, পাঙ্কি স্টেট, এই স্টেটকে বৃদ্ধাঙ্গুলি দেখে বাংলাদেশের মানুষ জনতার স্টেট বানাই ফেলছিল ভাই। তো এখন আপনি জনতার স্টেট হওয়ার পরে এখন আপনি বলেন ডিপ স্টেট, তাইলে এই স্টেট সেই স্টেট, এগুলো হইলো বলতে ভাল লাগে, ইংলিশ শুনতে ভালো শোনায়, এইসব। আপনি কোন স্টেটের মেকানিজমের মধ্য দিয়ে ক্ষমতায় যান নাই। সমস্ত মেকানিজমকে ভেঙে গুড়িয়ে দিয়ে জনতার একটা কাঠামোর মধ্য দিয়ে আপনি ক্ষমতায় গিয়েছেন। হাসিনা এমন কোন মেকানিজম নাই, এমন কোন বুদ্ধিজীবিতা, এমন কোন মেকানিজম, এমন কোন ট্যাক্টফুল আচরণ যা সে ক্ষমতায় থাকার জন্য গত 15 বছর তৈরি করে নাই। তো বাংলাদেশের মানুষ কি করেছে আপনি বলেন তো? এখানে কি ট্যাক্টফুল আচরণটা আমরা করে জুলাই বিপ্লবে আমরা খুনি হাসিনাটাকে তাড়াইছি? কোনো ট্যাগ ছিল না, ছিল সাহস, ছিল সংগ্রাম, ছিল রক্ত, ছিল জীবন। আমরা 1002 শহীদ, তাদের রক্তের উপর দিয়ে ভেসে যাচ্ছিল বাংলাদেশ। বাংলাদেশের মানুষের ত্যাগ, সাহস, আল্লাহ তাআলার অশেষ রহমত। আমরা খুনি হাসিনাকে পালাতেই শুধু বাধ্য করি নাই, লক্ষণ সেনের পর গত 700 বছরে বাংলাদেশ থেকে এরকম কেউ পালায় নাই। সিরিয়ার বাশার আল আসাদ পর্যন্ত পালাই গেছে, কিন্তু ভাবেন তার প্রধানমন্ত্রী পালায় না। সে বলেছে ঠিক আছে আপনারা থাকেন, আমরা শান্তিপূর্ণ উপায়ে আপনাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিব। আর এই খুনিটা, এই কসাইটা এত বেশি ক্রাইম করেছে এবং বাংলাদেশের মানুষ এত সাহস নিয়ে রুখে দিয়েছে যে ও তো দূরের কথা, পুলিশ পর্যন্ত থানা দিয়ে পালাই গেছে। আর এখন আমাকে শিখান কি ডিপ স্টেটের এটা আছে, ইন্ডিয়ার ওটা আছে। আরে ভাই, ইন্ডিয়া পালাই গেছে এখান থেকে, অদ্ভুত ব্যাপার। আপনি ভাবেন ইন্ডিয়ার পরাজয় কি গত 100 বছর এরকম হয়েছে? লিটারারি ইন্ডিয়া এখান থেকে পালাই গেছে। একটা দেশ বলেন না যেখানে ইন্ডিয়া এভাবে তার তার সমস্ত কিছু একটা ঝুড়িতে বিনিয়োগ করেছে, সকল ফসল তুলে নিবে ঠিক যেই বছরে সে পদ্মা সেতু থেকে ট্রানজিট নিবে, সেই বছর তার এভাবে পালাই যেতে হয়েছে। এবং কত লজ্জা! সে লজ্জাটা কি? সে যে হাসিনাকে, আওয়ামী লীগকে, খুনিগুলোকে এত বছর ধরে পালছে, এইটার প্রকাশ্য প্রমাণ তাকে দিতে বাধ্য হয়েছে যে সে খুনিটাকে দিল্লিতে আশ্রয় দিতে হয়েছে। তো জনতার যেই অভ্যুত্থান, এইটা তো বাংলাদেশের সংবিধান। এখন নতুন কিছু বুদ্ধিজীবী আসছে কি, আমরা বললাম যেই পার্লামেন্ট গত তিন পার্লামেন্ট ভোট অবৈধ, সে অবৈধ ভোটের পার্লামেন্ট অবৈধ,
অবৈধ পার্লামেন্ট নির্বাচিত রাষ্ট্রপতি অবৈধ, সুতরাং ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মধ্যে এই অবৈধ রাষ্ট্রপতি থাকতে পারে না। আমরা গেলাম রাষ্ট্রপতি অপসারণের জন্য মিছিল নিয়ে, আমাদেরকে বলল তোমরা বুঝবা না, সাংবিধানিক সংকট তৈরি হবে। ওকে, আমরা বললাম এই সংবিধান ইটসেলফ একটা ফ্যাসিস্ট সংবিধান, এই সংবিধানের প্রত্যেকটা কাঠামো একজন মানুষকে ফ্যাসিস্ট হয়ে উঠতে বাধ্য করে, এটা বাকশালী সংবিধান, এটা সংবিধান না, এটা খুনি আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো। এটাকে বাদ দিয়ে নতুন কনস্টিটিউট অ্যাসেম্বলি করতে হবে, বাংলাদেশের মানুষ ভোট দিয়ে মনোনয়ন করবে, তারা নতুন সংবিধান রচনা করবে, সেই সংবিধানের আলোকে নতুন নির্বাচন হবে। আমাদেরকে রাজনৈতিক দল বিএনপি সহ বিএনপি বুঝালো কি না, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, এটা রাজনৈতিক দল করবে। আমরা যেইটা করি সেইটাই সাংবিধানিক শূন্যতা। তাহলে হাসিনারে তাড়ানোর সময় সাংবিধানিক শূন্যতার কথা মনে ছিল না? মানে আমাদেরকে এখন বলে এটা টেকনিক্যাল ইস্যু যাচ্ছে, এটা তোমরা বুঝবা না, সাংবিধানিক সংকট তৈরি হবে। তাহলে হাসিনা যে চলে গেল, পার্লামেন্ট যে দেশে নাই, এইটা পালানোর সময় মনে ছিল না যে এইটা সাংবিধানিক সংকট? আমরা কোন সংবিধানের ফ্রেমের মধ্যে আমরা হাসিনাকে তাড়াইলাম, খুনি লীগকে তাড়াইলাম? তো এই প্রচলিত বাকশালী ফ্যাসিবাদের সংবিধানের কাঠামোকে ভেঙে চুরে জনতার ম্যান্ডেটে, জনতার রক্তের উপর দিয়ে নতুন সংবিধান বাংলাদেশে রচিত হয়েছে। এখনো আপনাকে যদি ডিপ স্টেট, আপার স্টেট, লোয়ার স্টেট শুনতে হয়, তাহলে জুলাই বিপ্লবের মানে কি ভাই? সুতরাং আপনারা যারা ভালো বোঝেন, বেশি বেশি ইংলিশ বোঝেন, পলিটিক্যাল টার্মস অ্যান্ড টার্মিনোলজিস বোঝেন, ওটা আপনারা নিজেদের জ্ঞান জাহির করার জন্য ওগুলো আপনারা বলবেন। আমরা এগুলো বুঝি না। আমরা বুঝি বাংলাদেশে ভারতের তাবেদারি চলবে না, দাসত্ব চলবে না, আগ্রাসন চলবে না। খুনি হাসিনাকে আর ফিরতে দেওয়া যাবে না। 2000-এর অধিক শহীদ পরিবার, হাজার হাজার মানুষের চক্ষু জীবন চলে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদের রক্তের দাম ফিরাতে হবে। এই ফিরেতে গেলে যা হবে সেটা আমাদেরকে করতে হবে, আল্লাহ যদি বাঁচাই রাখলে। এইটাই সংবিধান, এর বাইরে কিছু বুঝি না। ভাইয়াকে আরেকটা টার্ম নিয়ে একটু কথা বলতে বলবো। আমরা যেই প্রোগ্রামেই যাচ্ছি বারবার আমাদেরকে রিকনসিলিয়েশন বলছে, যেখানে আমি নিজে ভিকটিম। আমার ভাইয়ের বিচার আমি এখনো পাইনি, ঠিক কতদিন পরে পাবো আমি জানি না। তো আমরা বাংলাদেশ, আমরা যদি 5ই আগস্টকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা চিন্তা করি, আমাদের বাংলাদেশের বয়স মাত্র 100 পার হয়েছে, 100 দিন পার হয়েছে। তো আমরা কি এখনো রিকনসিলিয়েশন স্টেজে আসতে পেরেছি? বা এই না, এখানে বুদ্ধিজীবীদের একটা আমি আপনাকে কথা বলে রাখি, বাংলাদেশে এটা একটা নতুন বুদ্ধিজীবীতে শুরু হয়েছে রিকনসিলিয়েশনের। দেখেন, রিকনসিলিয়েশনের পূর্ব শর্ত হলো বিচার। আপনি কি এখন পর্যন্ত, আপনি ভাবেন তো, গত 50 বছরে একমাত্র ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ছাড়া, হ্যাঁ, 15 দিনে একটা দেশের সরকার তার সেই জনগণ, যেই জনগণের কাছে একটা লাঠির বাইরে আর কিচ্ছু নাই, তাকে হেলিকপ্টার থেকে গুলি করেছে, প্রকাশ্য দিবালোকে মানুষকে গুলি করে মেরে তার লাশটা জ্বালাই দেওয়া হয়েছে। এই বিভীষিকা আপনি পৃথিবীর কোথায় দেখছেন? এবং ডকুমেন্টেশন, ভিডিও আছে, ছবি আছে। মানে মানুষটা এই মুহূর্তে দাঁড়াইছিল, তার মগজগুলো বেয়ে বেয়ে পড়তেছে, তার চোখটা খুলে তার হাতে পড়ে গেছে। আপনি এগুলো বললে এখনো জাস্ট আমি আমি অসুস্থ হয়ে যাই। আমি এগুলো তো, আমি পুরো রামপুরে ছিলাম বিভিন্ন আন্দোলনে, আপনি এগুলো বলবার মতো অবস্থা নাই। আমার পাশে, আমার 5 ফিট দূরে একজন ভাই দাঁড়ানো, 10 সেকেন্ডের মধ্যে থেকে লোকটা শুয়ে পড়েছে, তার মগজ বেয়ে বেয়ে পড়তেছে পুরো মানুষ। মানে আপনি এটা কিভাবে দিবেন? আমি তখন দৌড় দিব না তার কাছে যাবো, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আপনারা নিশ্চয়ই ফাঁকে বলে রাখি, ইনকিলাব মঞ্চ একটা যে গান বের করেছে 3 দিন আগে, লাল জুলাই, যারা শুনে নাই আপনাদের কাছে আমি অনুরোধ জানাই, আপনারা লাল জুলাই গানটা সার্চ দিয়ে শুনবেন। আশা করি এই 5 মিনিটের গানটা, লাল জুলাই গানটা আপনারা শুনলে পুরো সময়টাকে আপনারা ধরতে পারবেন কি হয়েছে কিছুটা হলে। তো এইরকম গণহত্যাকারী একটা দল, রিকনসিলিয়েশন তো অবশ্যই দরকার। তার আগে কি করতে হবে? আপনি খুনিদেরকে বিচার করবেন। দেখেন, আমরা কিন্তু শাহবাগীদের মতো একবারও বলছি না ফাঁসি চাই, আমরা বলছি বিচার চাই। সেই বিচারে যার ফাঁসি হবে হবে, যে নির্দোষ সে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পাবে। কিন্তু আপনি সে বিচারিক প্রক্রিয়া শুরু করেন, আপনি বিচার করেন। হ্যাঁ, প্রত্যেকটা অপরাধীর, খুনির যেদিন বিচার হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, তখন নিশ্চয়ই আপনি একটা রেকনসিলিয়েশনে যাবেন। কিন্তু রিকনসিলিয়েশন তো এইটা না যে পুনর্বাসন। মানে আপনার ভাইকে যে হত্যা করেছে, আপনি তার বিচার না করে, দেখেন আমি আপনাকে একটা কথা বলি, দুনিয়ার রিকনসিলিয়েশন সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছিল জানেন? আমি আজকে বলি, এটাকে অনেকে ধর্মীয় ভাবে না নিয়ে রাষ্ট্রিক উপায় নিয়েন। মক্কা বিজয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে যেভাবে তাদের উপর নির্যাতন করে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো, পৃথিবীর অভূতপূর্ব একটা রাষ্ট্রীয় বিজয় হলো মক্কা বিজয়, যারা তারা যখন চাইলে তাদের শত্রুদেরকে ধুলায় মিশিয়ে ফেলতে পারতো। অথচ মক্কা বিজয়ের মতো একটা বিজয়, তারা তাদের শত্রুদেরকে কোনো আঘাত করলেন না।
কিন্তু সেখানেও কিন্তু আল্লাহ রাসূল কি বলেছিলেন, আজকে যারা তাদের তরবারি তাদের তলোয়ার মুষ্টিবদ্ধ রাখবে, এর মানে তারা আর তলোয়ার তুলবে না, মানে শত্রু হবে না, তাদেরকে আমরা নিরাপত্তা দিব। খেয়াল করবেন, যেসব নারী আর শিশুরা আছে তাদেরকে নিরাপত্তা দিব। তো বাংলাদেশের আওয়ামী লীগ তাদের তলোয়ার কি গুটিয়ে নিয়েছে? আপনার 5 ভাইকে তো গত সপ্তাহে হত্যা করেছে তারা। আপনি দেখেছেন শাহবাগী কসাই অমির রহমান পিয়াল খুনি জঙ্গি ছাত্রলীগের সাদ্দামকে প্রকাশ্যে বলছে যে জয় বাংলা স্লোগান দিয়ে পাড়ায় মহল্লায় হত্যা করতে হবে। আপনি রিকনসিলিয়েশন কোন, মানে আপনাকে এখনো সে হত্যা করবে এই ঘোষণা দিতেছে, আমাদের গ্রাফিতে মুছে মুছে তারা জয় বাংলা লিখে দিচ্ছে, তারা হত্যার হুমকি দিচ্ছে, হত্যা করছে। আপনি এখন তাকে রিকনসিলিয়েশন, আপনি তাকে প্রথম কি করবেন? আল্লাহ রাসূল বললেন যে তলোয়ার গুটিয়ে নিবে, আর তারা এখন তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা আমাদের জীবন নাশের জন্য ঘুরে বেড়াচ্ছি, আমরা ঘরে ঘরে পালিয়ে বেড়াচ্ছি কেন? তাহলে নাম্বার 2, আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই। দেখুন, ওয়াসি ছিলেন একজন সাহাবী, যিনি আল্লাহ রাসূলের চাচা আমির হামজা, বিখ্যাত যোদ্ধা, ওহুদের যুদ্ধে যাকে সে শহীদ করেছে, তার কলিজা ফেরে বের করেছে। দেখুন, উদারতার কথা বললেন না, দুটো কথা বলি। আল্লাহ রাসূলের চেয়ে পৃথিবীতে উদার মানুষ তো দুনিয়ায় নাই, যিনি তার ব্যক্তি জীবনের জন্য জীবনে কোনো রিভেঞ্জ 1 সেকেন্ডের জন্য কারণ নেন নাই, ক্ষমা করেছেন। সেই ওয়াসি, যিনি আল্লাহ রাসূলের সব থেকে প্রিয়জন, হামজাকে হত্যা করেছে, তার কলিজা চিরে বের করেছে, তারপরে সেও ইসলাম গ্রহণ করেছে। সুতরাং ইসলাম গ্রহণ করলে যেহেতু আগের সকল ভুল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাসূলও বলেছেন। সে আল্লাহ রাসূলের একটা কথা আজকে আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলের সারা জীবনের দুঃখ, তার চাচাকে শুধু শহীদই করে না, তার বুক চিরে কলিজা বের করে রক্ত খেয়েছে হিন্দা, আর সেটা করেছে ওয়াসি। সেই ওয়াসি যখন ইসলাম গ্রহণ করলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল বললেন, ওয়াসি তুমি ইসলাম কবুল করেছো, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমার একটা অনুরোধ করি, তুমি আমার সামনে বেশি পড়বা না। তুমি আমার সামনে পড়লে আমার চাচার মুখটা আমার সামনে ভেসে ওঠে, আমি ধৈর্য ধরতে পারি না। আপনি ভাবেন, আপনি ভাবেন, তাহলে রিকনসিলিয়েশনের প্রমাণ তো এটা। তাহলে আল্লাহ রাসূল বললেন তলোয়ার, আর আমাদের তলোয়ার তো মাফ করে দেওয়া দূরের কথা, তারা এখন তলোয়ার বের করে গুলি করে আমাদেরকে কিভাবে হত্যা করবে সেই পরিকল্পনা করছে, গ্রাফিতে মুছে দিচ্ছে, পাড়ায় মহল্লায় তারা এখন ঘুরে বেড়াচ্ছে, পুনর্বাসিত হচ্ছে। শুধু তাই না, তারা টকশোতে ওপেনলি বলছে যে আমাদেরকে হত্যা করতে হবে পাড়ায় মহল্লায় জয় বাংলা বলে। সুতরাং তাদের জন্য ইনসাফ হলো বাংলাদেশের একদম তাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শিকড় উপড়ে ফেলতে হবে, শিকড় উপড়ে ফেলে। এবং আপনি দেখেন, আপনারা এখানে যারা আছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের যারা বন্ধু বান্ধব, ছোট ভাই বোন, অথবা আপনার পরিবারের 2-1 জন যারা আওয়ামী সাপোর্টার, আপনারা এমন আজ পর্যন্ত একটা আওয়ামী লীগের কর্মী পেয়েছেন যারা এই জুলাই গণহত্যার জন্য অন্তত অনুতপ্ত? আপনি অবাক হবেন, আমি পাই নাই। আমি যতগুলো আওয়ামী লীগের সাথে কথা বলি, অবাক করার ব্যাপার ভাই, বাংলাদেশ রক্তে ভেসে গেছে, এখনো শত শত আহত মানুষ, যাদের স্নাইপার শটে তারা মৃত্যুর সাথে মানে প্রতিদিন দিন গুনছে। আপনি একটা আওয়ামী লীগ পাবেন না যারা অন্তত এটার জন্য অনুতপ্ত, যে না আমরা এই কাজগুলো করেছি, আমাদের এটা উচিত হয় নাই, তারা এখনো ডিফেন্ড করে। তো আপনি এদের সাথে রিকনসিলিয়েশন মানে হলো এদেরকে আপনি সর্বোচ্চ বিচার করবেন, জার্মানিতে নাৎসিদের যে অবস্থা হয়েছে সেই নাৎসিদের মতো অবস্থা করবেন, তারপরে নতুন বাংলাদেশ নির্মাণে আপনি রিকনসিলিয়েশনে যাবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হাদি ভাইয়াকে, সরি শরীফুল হাদি ভাইকে। এবার আমরা একটু যাব, আমাদের একজন নতুন গেস্ট আছেন, আমাদের ইমরান হোসেন ভাইয়াকে। ইমরান হোসেন ভাইয়া যদি এই ব্যাপারে কিছু বলতেন। হ্যাঁ, আসলে শরীফ ওসমান হাদি ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভাই, আসলে বলার পরে কিছু অবশিষ্ট থাকে না। তো মূল কথা তো ভাই বলে ফেলছে, আমি একটু উপসংহারের দিকে কয়েকটি কথা বলবো। আমরা আসলে যে ফ্যাসিবাদ বলছি, যে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি, আসলে আমরা কিন্তু ফ্যাসিবাদকে বিদায় করতে পারি নাই। আমরা যেটা জানি, আপনারা হয়তো একটা শব্দ জেনে থাকবেন, ডুবো পাহাড়। এই যে ডুবো পাহাড়ের মানে উপরে অল্প কিছু অংশ ভেসে থাকে, বাট পুরা অংশটা ডুবেই থাকে। এই ডুবো পাহাড়ের আমরা শুধু উপরের অংশটাকে
সেটে ফেলেছি আমরা। সেইখানে শেখ হাসিনা মানে ডুবো পাহাড়ের উপরের অংশটা ছিল শেখ হাসিনা, আমরা শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করে আমরা হয়তো তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি, কিন্তু তাকে যারা আজকের এই ফ্যাসিস্ট বানিয়েছে, তার যারা সাঙ্গপাঙ্গ ছিল এবং এই যে ন্যারেটিভ যারা দাঁড় করিয়েছিল, তাদের কিন্তু আমরা কিছু করতে পারি নাই। তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, আমাদের রাজনৈতিক দলগুলা সাপোর্ট দিচ্ছে। আমি এই যে একটা বিষয় বলি, এই যে ভাই বলছিল চট্টগ্রামের জসিমকে যখন হত্যা করা হয়, তাকে একটা পত্রিকা টুকাই বলছে যে খাদ্য নিয়ে কারাকারির কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। বিষয়টা আপনি দেখেন 2011-12 সালের দিকে কি করা হয়েছে, হচ্ছে জঙ্গি নাটকে যে বিষয়টা আমরা এখন দেখি, এই জঙ্গি নাটকের আগে কি হয়েছে, মানে হচ্ছে বন্দুক যুদ্ধ হয়েছে, এটা হয়েছে ওইটা হয়েছে, এইভাবে আস্তে আস্তে এই পত্রিকাগুলো কি করেছে, মানুষের মাঝে এইটাকে সহনীয় করে নিয়ে এসেছে। এবং সহনীয় করার ফলে কি হয়েছে, আমরা পরবর্তীতে যখন একজনকে ধরে হচ্ছে জঙ্গি নাটকের মাধ্যমে আরেকজনকে বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করেছে, তখন আমরা ভাবছি কি আসলে এটা মনে হয় সত্যই, বা আসলেই মনে হয় এরকম ছিল। এই যে ব্যাপারগুলা এইভাবে করে ন্যারেটিভ দাঁড় করে বয়ান তৈরি করে কি করা হয়েছে, এই ফ্যাসিবাদকে সাস্টেইনেবল করা হয়েছে এবং তাদেরকে সমাজে এটাকে স্বাভাবিক করা হয়েছে। এবং এই স্বাভাবিক করার মাধ্যমে কিন্তু কি হয়েছে, এই শেখ হাসিনা ফ্যাসিস্ট তো চরিত্রগত ফ্যাসিস্ট, কিন্তু সে আরো বেশি ফ্যাসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে উৎসাহ বোধ পেয়েছে। এখন যেটা হচ্ছে যে এই যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মরছে, অথচ বা সাধারণ মরছে, কিন্তু আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো অন্য বিশ্ববিদ্যালয়ে খুব একটা দেখছি না। কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেটা আছে, যে ভাই বলছিল যে হলে থাকার একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে হচ্ছে নিম্নবিত্ত সর্বোচ্চ মধ্যবিত্ত ছেলে পেলে, আর আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে এরা একটু উচ্চবিত্তর হয়, যার ফলে তাদের বাবা মা আসলে খুব একটা এই অন্য একজনের ছেলে যখন মারা যায় তখন আসলে সে নিজের ছেলেটাকে বাঁচানোর জন্য সব এই ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দেয় আমার মনে হয়। সেই ক্ষেত্রে যেটা হয় যে এই যে নিম্নবিত্ত মানে পাবলিক ভার্সিটিতে যারা পড়ে এরা সাধারণত ফ্যামিলি ছাড়া থাকে, এবং ফ্যামিলি ছাড়া থাকার ফলে এরা কিন্তু সহজেই বন্ধু বান্ধবের ডাকে হচ্ছে একত্রিত হওয়ার সুযোগ পায়। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর অধিকাংশ ছেলে বা মেয়ে বলি সবাই প্রায় ঢাকাতে বা যেখানেই পড়ে তারা কিন্তু ওই এলাকায় ফ্যামিলি সহ সাধারণত থাকে। থামাইতে চাই, আমি ভেরি মাচ সরি, আমি এই জায়গায় একটু বলতে চাই, আমি যখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েছি 2015 থেকে 21 এই সময়টায় আমি কিন্তু হোস্টেলেই থেকেছি, এবং আমার মতো আমি বলবো 50% মেয়ে স্টুডেন্ট হোস্টেল থেকেই পার করেছে, 50 না 70% মেয়ে স্টুডেন্ট। কারণ আমাদের ঢাকার বাইরে একটা বিশাল বড় অংশ মফস্বলের এরিয়ার মানুষজন তারা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে পড়েছে। সবাই উচ্চবিত্ত না, এখানে মধ্যবিত্ত অনেক বড় রোল প্লে করে। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে যেটা বলছিলাম এর ফলে আসলে তাদেরকে হয়তো দ্রুত একত্রিত হয়ে এবং আন্দোলন গড়ে তোলা যে বিষয়টা, এইটা আসলে পসিবল হয় না। 2 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দেখেন আপনার এই যে মানে প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টরগুলোতে যারা পড়ালেখা করে তারা বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই বিদেশে চলে যায় বা হচ্ছে অন্যদিকে মুভ করে। আর আমি যদি দেখি যে হচ্ছে পাবলিক ভার্সিটিতে যারা পড়ে এরা কিন্তু সাধারণত সরকারি জব এই ধরনের জবগুলোতে চাকরি করে বা প্রাইভেট বিভিন্ন কোম্পানি গার্মেন্টস সেই জায়গায় চাকরি করে, যার ফলে হচ্ছে তাদের একটা বড় অ্যালমনাই বা বড় সমর্থক গোষ্ঠী কিন্তু তৈরি হয়ে যায়। তো সাথে সাথে তারা কি হয়, তারা হচ্ছে যখন আন্দোলনে আসে তখন তাদের সাপোর্টিভ একটা গোষ্ঠীও কিন্তু কি ফেসবুকে বলেন বা এমনি টেবিল টক শোতে বলেন সব জায়গায় তাদের একটা সাপোর্টিভ থাকে, যার ফলে তারা কিন্তু এই জায়গাটাতে সুযোগটা বেশি পায় এবং তাদের উপর হাত দেওয়ার ক্ষেত্রে ফ্যাসিবাদ আসলে একটু ভয় পায়। 3 নম্বর যে ব্যাপারটা আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলা উপরে আসলে আমাদের ছাত্রদের, আপনারা কিছুদিন আগে দেখছেন যে ঢাকা কলেজের সাথে আইডিয়াল কলেজ, সিটি কলেজ, এরপরে কবি নজরুল এবং সোহরাওয়ার্দীর সাথে কিন্তু হচ্ছে ডেমরা আইডিয়াল কলেজের একটা বিশাল মারামারি হয়েছে বা অন্য গ্যাঞ্জাম হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটা দূরত্ব তৈরি করা হয়েছে এবং তার মাধ্যমে আসলে শিক্ষার্থীদেরকে মাঝে একটা বিভেদ সৃষ্টি করে সেইখানে
কি করা হয়েছে মানে বিভেদ তৈরি করে এখন একে একে শেষ করার চিন্তা করা হয়েছে। আমরা যে একটা গল্প পড়ছি না যে হচ্ছে বাবা 10টা লাঠি দিয়ে ভাঙতে বলে, তো এই সিস্টেমটা আমাদের উপর অ্যাপ্লাই করা হয়েছে। এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে বিপ্লবের পর, আমরা যেটাকে বিপ্লব বলছি, এই বিপ্লবের পর বিপ্লবোত্তর যে কাজটা, আমরা কিন্তু বিপ্লবের সরকার প্রতিষ্ঠিত করি নাই। আমরা কি করেছি, ফ্যাসিস্টের নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির কাছেই আমরা শপথ নিয়েছি এবং সেই সংবিধানের উপরেই আমরা শপথ নিয়েছি। যার ফলে যে ওসমান হাদি ভাই বলেছিল যে সাংবিধানিক সংকটের যেটা বলছি, এই আলাপ এখন দেওয়া যাচ্ছে, কিন্তু আমরা যদি ওই বিপ্লব হওয়া মানেই তো ওই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছি। তো আমি যখন ওই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছি, ওই ফ্যাসিস্টের শাসন ব্যবস্থা ছুঁড়ে ফেলে দিয়েছি, তো সেখানে রাষ্ট্রপতি কি করে ফ্যাসিস্টের অনুগত থাকে? তারপরে দেখেন আপনি পুলিশ, এইটা আমরা যখন দেখছি কি শেখ হাসিনা বা শেখ মুজিব, তাকে যখনই কেউ একটা কটু কথা বলেছে 24 ঘন্টার মধ্যেই কি তাকে হচ্ছে আমাদের গোয়েন্দারা ট্রেস করে তাকে পুলিশ ধরে নিয়ে এসেছে, নয় র্যাব ধরে নিয়ে এসেছে, মানে কেউ না কেউ ধরে ফেলেছে। আর এখন আমাদের ভাইদের উপরে যারা আন্দোলন করেছে তাদের উপরে একের পর এক কি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, বা হচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশও খুঁজে পায় না, আমাদের গোয়েন্দা বাহিনীও খুঁজে পায় না, বা হচ্ছে আমাদের অন্য কোনো বাহিনীও খুঁজে পাচ্ছে না, র্যাবও খুঁজে পায় না। কেন পাচ্ছে না? কারণ এই জায়গাগুলোতে মূল বডিতে এখনো কি আপনার ওই ফ্যাসিস্টের অনুগতরাই বসে আছে। আমরা কিন্তু তাদেরকে তাড়াতে পারি না। আমরা হয়তো উপরের কয়েকজন মানে হচ্ছে যারা হচ্ছে ফেস ভ্যালু আছে যেই পোস্ট গুলাতে, ওই জায়গা মাত্র কয়েকজনকে আমরা সরিয়েছি, কিন্তু আমরা এই বাহিনীগুলোকে ভেঙে দেই নাই। আমরা একদম ওইটাকে উলট পালট করে, বিপ্লব মানে হচ্ছে ভেঙে নতুন করে গড়া, আমরা কিন্তু সেইটা করি নাই। আমরা করেছি কি জাস্ট একটা উপদেষ্টা সরকার গঠন করেছি, আর ফ্যাসিস্টের যে প্রধান প্রধান কয়েকজন সহযোগী তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু তাকে যারা হচ্ছে গড়ে তুলেছে মায়ের আশ্রয়ের মতো ছায়া দিয়ে দিয়ে, সেইখানে কিন্তু আমরা কোনো হস্তক্ষেপ করতে পারি নাই। তাদের উপরে আমরা দেখছি যে বিএনপি বলেন, জামাত বলেন, সবাই কিন্তু এদেরকে মানে বিপ্লবের পরে বিচার শুরু হওয়ার আগেই ক্ষমা করে দিচ্ছে, কেউ কেউ হচ্ছে রাজনীতিতে থাকার সুযোগ করে দিচ্ছে। এই যে ব্যাপারগুলা, এর মাধ্যমে কিন্তু তাদের সাহসটা তৈরি হয়ে গেছে যে না, আমাদের তো আসলে কিছুদিন গালিগালাজ শোনা লাগবে, হয়তো কেউ ধরা পড়লে কিছুদিন জেলে থাকবে, বাট আমরা তো ছাড়া পেয়ে যাবো। আমরা কিন্তু দেখছি যে সাবের হোসেন চৌধুরী, সাবেক এমপি ছিল, উনি কিন্তু কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে গেছে। মানে মামলাগুলো এমন হচ্ছে যে গোয়ার হাজির মামলা, মানে এমন মামলা যে হচ্ছে কিছুদিন পরে ওইটার আর কোনো ভিত্তি থাকবে না। স্পেসিফিকলি কিন্তু আমরা মামলা দিই নাই, সবাই কি খুনের মামলা, সাকিব আল হাসানের বিরুদ্ধেও খুনের মামলা, এমপির বিরুদ্ধেও খুনের মামলা, সবার বিরুদ্ধে খুনের মামলা। কিন্তু সবাই তো আপনার হচ্ছে খুনের মামলা যখন গড় হাজির ভাবে দেওয়া হয়, তখন এই মামলার আসলে ভ্যালুটা কমে যায়। তখন আপনি লাখ লাখ মানুষকে যখন আপনি মামলার আসামি করবেন, তখন বিদেশিরাও কি করবে, দেখাবে যে না, এই দেশটা আসলে নিরাপদ না এই মানুষগুলোর জন্য, তখন আপনাকে বিদেশিরাও সরকারের উপরে চাপ প্রয়োগ করবে। এই জায়গাগুলোতে আমরা আসলে বুদ্ধিমত্তার পরিচয় দিতে ব্যর্থ হয়েছি। 3 নম্বর যে বিষয়টা, আমরা দেখেন যে বিচারকদের ক্ষেত্রে আমরা হাইকোর্টের কয়েকজন বিচারককে কিন্তু কিছুদিন পরে আমরা পদত্যাগ করতে বাধ্য করতে পেরেছি, কিন্তু এখনো বিভিন্ন জায়গার জজ কোর্ট বা ডিস্ট্রিক্ট যে জজ কোর্ট গুলো আছে, ঢাকার যে জজ কোর্ট বা হাইকোর্টের অন্যান্য যে বিচারপতিগুলো আছে, তারা কিন্তু রয়েই গেছে। তো তারা কিন্তু বিচারের ক্ষেত্রে তাদের যে সিম্পেথিটা, ওইটা কিন্তু এখনো কাজ করছে, কারণ সে ওই সময় বহু রকমের সুবিধা পাইছে, তার সন্তান সুবিধা পাইছে, তার স্ত্রী সুবিধা পাইছে, তার আত্মীয় স্বজনরা সুবিধা পাইছে। এই যে সুবিধাভোগী অংশটা, এদেরকে কিন্তু আমরা কি করতে পারি নাই, বাতিল করতে পারি নাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেটা হচ্ছে আমরা এদের অর্থনৈতিক ব্যবস্থাটা ধ্বংস করতে পারি নাই। আপনি দেখেন হচ্ছে এখন পর্যন্ত আমরা বিভিন্ন কোম্পানিকে, যে মালিক যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল, তাদেরকে আমরা কি করতে পারি নাই, তাদের অ্যাকাউন্ট বন্ধ করতে পারি নাই, তাদের অর্থকে ফ্রিজ করতে পারি নাই, বা তাদের লেনদেনকে বন্ধ করতে পারি নাই। তারা হচ্ছে বিদেশে বসে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, এবং তারা কিন্তু ওইখানে বসে বাংলাদেশে টুকাইদের ভাড়া করে কি করছে, টাকা দিচ্ছে, বলছে তোমাকে আমরা টাকা দিলাম, তুমি এটা করো। সে কিন্তু এটা করছে, আর আমরা ধরছি কাদেরকে, এই টুকাইদেরকে। আচ্ছা, এই টুকাইদের ধরে আসলে লাভটা কি? আজকে এক টুকাই ধরবেন, কালকে আরেক টুকাইকে টাকা দিবে। ভাইয়া আজকে আমি একজনকে এখানে একটা ধরবেন। জিনিস বলতে চাই। ভাইয়া, আমাদের যে সমন্বিত ইনফরমেশন গুলো আছে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টিভিস্টের, এই সমন্বিত ইনফরমেশন গুলো তাদের কাছে কিভাবে আছে?
এটা যদি একটু বলতেন। দেখেন, আমি আপনাকে আরেকটা বিষয় বলি। আমরা যে অ্যাক্টিভিস্টদের বিষয়গুলো বলছি, যে তাদের ইনফরমেশন রয়েছে, তারা তো আন্দোলনের সময় একদম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত, মানে এই দেশ ছেড়ে যে পলাইছে, এই পলানোর আগ পর্যন্ত কিন্তু সে হচ্ছে তার গোয়েন্দা বাহিনী কাজ করছে, তার অন্য অন্য যে সংস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করেছে, তার দল কাজ করেছে। তো কারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে? শুধু আপনার প্রাইভেট ইউনিভার্সিটি না, প্রতিটা ইউনিভার্সিটি, প্রতিটা দেশের প্রতিটা জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি গ্রামে কারা নেতৃত্ব দিয়েছে তাদের তথ্যটাও তাদের কাছে আছে, এবং তাদের সকল তথ্য তাদের কাছে আছে, এবং তারা কি করছে এইটাকে সংরক্ষণ করেছে। এবং আপনি যদি আরেকটা বিষয় আমি আপনাকে তথ্য দিই, যে সংসদ ভবনে যখন যাওয়া হয় তখন কিন্তু আপনি দেখবেন যে সংসদ ভবন থেকে প্রত্যেকটা সংসদে যে টেবিলের যে ড্রয়ার ছিল, এবং প্রত্যেকটা সংসদ সদস্যের জন্য কিন্তু আলাদা আলমারি থাকে, ওইখানের গুরুত্বপূর্ণ যে পেন ড্রাইভ গুলো ছিল ওইগুলো কিন্তু তারা নিয়ে গেছে। মানে আলটিমেটলি তারা তথ্যগুলো সব নিয়ে গেছে। এবং আমার আপনার যে ভোটার আইডি কার্ড, সেগুলোও কিন্তু শেখ হাসিনার ছেলে জয়, এই আরেক ফ্যাসিস্ট বা প্রতিবন্ধী বলা যায়, এই প্রতিবন্ধী ফ্যাসিস্ট কিন্তু কি করেছে, আপনার আমাদের ভোটার আইডি কার্ডের সব তথ্য কি করেছে, বিক্রি করে দিয়েছে। তো তাদের ওইটা তো তাদের কাছে রয়ে গেছে, সেইটা দিয়ে আপনার ছবির সাথে ভোটার আইডি কার্ড মিলায় তারা যদি কোনো একটা ফার্মকে টাকা দেয়, যে আমরা তোমাকে এত টাকা দিলাম, তুমি হচ্ছে আমার এই ভোটার আইডি কার্ডের মধ্য থেকে এই ছবির সাথে কোনটা ম্যাচ করে এবং তার ঠিকানা তথ্যগুলো কি, আমার এটা লাগবে, তখন কি সেটা কি তারা পেয়ে যাচ্ছে কি যাচ্ছে না? তারা কিন্তু পেয়ে যাচ্ছে, এবং এটা খুব সহজেই হচ্ছে। আমি আপনাকে আরো যে বিষয়গুলো বলতে চাই, যে দেখেন আমাদের উপদেষ্টাদের যে কার্যক্রম হওয়ার কথা ছিল, মানে একটা বিপ্লবী উপদেষ্টার যে রক্ত গরম হওয়ার কথা ছিল, মানে রক্ত গরম মানে আমি বলছি খুন খারাপি এরকম না, রক্ত গরম মানে তার রক্তটা তরুণদের মতো টকবগে হওয়ার কথা ছিল, এবং কাজটা দ্রুত গতির হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখছি যে আমাদের এই উপদেষ্টারা কি করছে, এই রাজনৈতিক দলের তোয়াজ করতেছে, ওই রাজনৈতিক দলের তোয়াজ করতেছে, এই নেতার তোয়াজ করতেছে, ওই নেতার তোয়াজ করতেছে। এই যে তোয়াজ করা, মানে তেল দিয়া, এইভাবে কিন্তু আসলে তারা সময়টাকে ক্ষেপণ করতেছে। এমনকি উপদেষ্টারা একবার বলছে যে বিএনপি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিচ্ছে না, তো বিএনপি যখন বললো যে ঠিক আছে আমাদের কোনো আপত্তি নাই, তখন কিন্তু তারা আসলে আর কোনো জবাব দিচ্ছে না। আলটিমেটলি আরেকটা বিষয় আপনাকে আমি বলি, সেটা হচ্ছে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে হয় বিএনপি, না হয় কি আওয়ামী লীগ। এর বাইরে মাঝখানে কিছুদিন কি ছিল, বাকশাল এবং সেনা শাসন, এর বাইরে কিন্তু আসলে আর কোনো দল ক্ষমতায় আসতে পারে নাই। তো আপনি এখন এই মুহূর্তে যদি বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অ্যাক্টিভিস্ট শুরু করে এবং নিষিদ্ধ করে, তাহলে কি হবে? তাদের মূল যে আদর্শ দেখেন আপনি, যে হচ্ছে তারা হচ্ছে কি, যে দুনিয়া চাকরি বাকরি দল করে কেন, হচ্ছে চাকরি বাকরি পাবে, বা সে হচ্ছে প্রতিষ্ঠিত হবে, এই কারণেই কিন্তু, বা তার পরিবারের কাউকে সুযোগ দেবে, এই সব কারণেই কিন্তু তারা করে। তো এখন এই দলগুলা যখন এই কাজ করে, তখন কি হয়? তখন যেটা ঘটে যে তার প্রতিদ্বন্দ্বীকে সহজ হবে, একবার আমি একবার তুমি, এই যে বিষয়টা এইভাবেই কিন্তু চলে আসছে। এখন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে আওয়ামী লীগের জায়গাটা নেবে কে? আওয়ামী লীগের জায়গা কিন্তু বামপন্থী দলগুলো নিতে পারবে না, কারণ তারা 1971 সালের পরে কিন্তু বিশাল গণজোয়ার তৈরি করেও ক্ষমতায় যেতে পারে নাই। ক্ষমতায় গিয়েছে কে? বিএনপি। এবং তারপরে এরশাদ, এরপরে আবার বিএনপি, এরপর আবার আওয়ামী লীগ, এরপরে বিএনপি, এরপর আওয়ামী লীগ, এখন আবার কে যাবে? বিএনপি যাবে। তার মানে তারা কিন্তু আলটিমেটলি ক্ষমতার বামপন্থীরা কিন্তু ক্ষমতা নিতে পারে না। এখন ইসলামপন্থীদের একটা ফলো চলে আসবে, তাহলে কি হবে? ইসলামপন্থীদের এই ফলোটা চলে আসলে তখন কিন্তু আসলে এই যে চাঁদাবাজি বা বলেন অন্য অন্য যে বিষয়গুলো, আর্থিক যে বিষয়গুলো রয়েছে, টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, চাকরির ধান্দামি বলেন, এই বিষয়গুলো আসলে থাকবে না। তখন আসলে এই যে একটা জুজুর ভয় এবং ভীতি কাজ করে এদের মধ্যে, যে আমাদের নেতৃত্বটা আসলে থাকবে না, তখন কি হয়? তখন হচ্ছে তারা চিন্তা করে যে একবার আমি পাইলে একবার ও পাইলো, তাইলে আসলে আমি যদি ওরে নিষিদ্ধ করার দাবি তুলি, তাহলে
তো আমার এই পক্ষটা বাদ হয়ে গেল। আর ও হচ্ছে আমার কাছে দুর্বল প্রতিপক্ষ। আওয়ামী লীগ কিন্তু এখন আগামী 20 বছর কমপক্ষে বিএনপির কাছে দুর্বল প্রতিপক্ষ, কিন্তু ডানপন্থী বা ইসলামপন্থী দলগুলো যদি একবার দাঁড়িয়ে যায়, তারা কিন্তু একটা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে। এবং এই শক্তিশালী প্রতিপক্ষকে আসলে আপনি যদি দেখেন যে তাদেরকে দমন করা, তাদেরকে দাবিয়ে দেওয়া কিন্তু সহজ হবে না। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই কারণেই কিন্তু এই এক দল আরেক দলকে নিষিদ্ধ করার জন্য যে দাবি তোলা দরকার, এইটা করছে না। 3 নম্বর যে চতুর্থ যে বিষয়টা আমি বলতে চাই, 1975 সালে শেখ মুজিবকে যখন সেনাবাহিনী হত্যা করে, এই হত্যা করার পরে দেখেন আওয়ামী লীগ কিন্তু কয়েকটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল এবং বিএনপি মেজর জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, এরপরে বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হইলো, এরপরে এরশাদ ক্ষমতায় আসলো। কিন্তু এর মাঝখানে ভারত কিন্তু থেমে থাকে নাই। সে কি করেছে, আওয়ামী লীগকে আস্তে 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 কি করেছে, একটা জায়গায় নিয়ে এসেছে এবং তাদেরকে আবার উঠে দাঁড়াতে সহযোগিতা করেছে। আমি ভাবছি যে আসলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ছি না, আমাদের লড়াইটা হচ্ছে ভারতের বিরুদ্ধে, দেশ ভারত না, ফ্যাসিস্ট ভারতের বিরুদ্ধে। আপনি দেখেন যে এইখানে অনেকেই বলবে যে ভারত হিন্দু রাষ্ট্র, তোমরা মুসলমান বলে এইটা। আসলে এই জায়গায় আপনি নেপাল 80% হিন্দু, সেখানে কিন্তু নেপালের সাথে ভারতের সম্পর্কটা নাই। কেন নাই? কারণ ভারতের যারা ক্ষমতায় থাকে ওরা সবসময় ফ্যাসিস্ট চিন্তার অধিকারী থাকে, এবং এই যে ফ্যাসিস্ট চিন্তার অধিকারী, এরা কিন্তু আসলে আপনাকে সুযোগ দেবে না। তারা চাইবে যে আপনাকে দাবিয়ে আপনাকে শাসন করার জন্য। আর এই যে শাসন করার বা ফ্যাসিস্টের যে চিন্তা ভাবনা, সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা আপনি আসলে কৌটিল্যর যে অর্থনৈতিক যে ব্যবস্থাটা ছিল, ওইখানে যে কথাটা বলেছিল যে তারা কৌটিল্যের যে তত্ত্ব ছিল, ওই তত্ত্বটা যদি আপনি বাস্তবে দেখেন, তাহলে দেখবেন যে আসলে ভারত সবসময় চায় যে পুরো অঞ্চলটা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ যে অঞ্চলটা রয়েছে, আফগানিস্তান সহ, এইটা হচ্ছে তাদের মাদারল্যান্ড। এবং তারা এইটাকে ইসরায়েলিদের মতো, যেমন ইহুদিরা কি তাদের পমিজ ল্যান্ড বলে একটা জায়গা আছে, এই পমিজ ল্যান্ডটা হিন্দুরাও কিন্তু, যারা ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী, হিন্দু এবং হিন্দুত্ববাদের মাঝে কিন্তু পার্থক্য আছে, এই হিন্দুত্ববাদী এটাকেই দাবি করে। ইহুদিবাদীরা যেরকম ফিলিস্তিনকে তাদের পমিজ ল্যান্ড বা ভূমি বলে দাবি করে, ঠিক ভারত কে তারা মাতা বলে। ভারত মাতা কি জয়, তাদের যে স্লোগান রয়েছে, সেখানে কিন্তু তারা ভারতকে আসলে মাতা বলে। কিন্তু এই যে মাতা, এর মাধ্যমে কিন্তু আসলে তারা এই পুরো অঞ্চলটাকে তাদের নিজেদের ভাবে, এবং এই ভাবনার জায়গা থেকেই কিন্তু তারা বাংলাদেশটাকে আসলে তাদের নিজেদের একটা অঙ্গরাজ্যের মতো দেখার চেষ্টা করে। এবং পাকিস্তান এবং ভারতকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সাহায্য করেছিল ভারত কিন্তু আসলে এই জায়গা থেকেই সাহায্য করেছিল। আপনি যদি দেখেন যে ভারত বাংলাদেশকে আসলে শাসন করা, পাকিস্তানের যে মাঝখানে যে 2400 কিলোমিটারের একটা 2400 মাইলের যে একটা দূরত্ব, এত দূরত্ব থেকে আসলে আপনি খুব বেশি দিন শাসন করতে পারবেন না। আজ হতো বা কাল কিন্তু এটা কি হয়ে যেত, সেপারেশন হতোই। কিন্তু ভারত চিন্তা করলো যে পাকিস্তানের সাথে যদি ওরাও অস্ত্রের দিক দিয়ে অন্যান্য দিক দিয়ে শক্তিশালী হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে আমার জন্য হুমকি হয়ে উঠবে। এবং আপনি যদি দেখেন যে মুক্তিযুদ্ধের পরে কিন্তু পাকিস্তানের যে অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো কোথায়, শক্তিশালী যে অস্ত্রগুলো ছিল সেগুলা কোথায়, সেগুলা কিন্তু ভারত ট্রাকে ট্রাকে করে নিয়ে চলে গেছে। তার মানে কি দাঁড়িয়েছে, ভারত এই মুক্তিযুদ্ধের পরেই আমার প্রতিরক্ষা খাত, আমার সামরিক খাত, আমার অর্থনৈতিক খাত, সব খাতকে দুর্বল করে রেখেছে। এখন আমাদের এই বিপ্লবের পরে যে কাজটা করার দরকার ছিল, সেটা হচ্ছে সবকিছুকে ভেঙে চুরে নতুন করে গড়ে তোলা। এই পুলিশ বাহিনী বলেন বা অন্যান্য যে নিরাপত্তা সংশ্লিষ্ট বাহিনীগুলো আছে, র্যাব বলেন, বিজিবি বলেন, দেখেন বিডিআর যখন ছিল নামের মাঝে একটা আসলে শক্তিশালী অবস্থান ছিল, যখন বিজিবি মানে বর্ডার গার্ড, সিকিউরিটি গার্ড, বর্ডার গার্ড, এই যে গার্ড, আপনি বুঝতে পারছেন কিনা শব্দের মাঝে যে খেলাটা হয়েছে, এই খেলার মাধ্যমে মনস্তাত্ত্বিক ভাবে আসলে এদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে। এবং যার ফলেই কিন্তু ভারত দেখেন প্রতিনিয়ত আমাদেরকে মারার সুযোগ পাচ্ছে, কিন্তু যখন বিডিআর ছিল তখন কিন্তু এতটা সুযোগ পায় নাই।
সুতরাং আজকে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে মানে হামলা করা হচ্ছে, বা সাধারণ যারা গ্রাম অঞ্চলে যারা সমন্বয় করেছিল তাদেরকে উপর হামলা করা হয়েছে, এটাতে আমি আসলে বলবো যে আমাদের রাজনৈতিক, বিশেষ করে বিএনপি এবং জামাতের একটা দায় আছে। ঠিক অপরদিকে আমাদের যে বিপ্লবী সরকার, আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট বলছি, এদেরও অনেক বড় ধরনের একটা দায় আছে। কারণ তারা এখনো গোয়েন্দা বাহিনীকে শক্তিশালী করতে পারে নাই, তারা পুলিশকে শক্তিশালী করতে পারে নাই, বা হচ্ছে তারা অভ্যন্তরীণ নিরাপত্তা সংশ্লিষ্ট যে মানে সংস্থাগুলো আছে তাদেরকেও শক্তিশালী করতে পারে না, যার ফলেই কিন্তু এই সুযোগগুলো আসলে একের পর এক ঘটতেছে এবং তারা করে যাচ্ছে। এরপরে আপনার যে বিষয়টা রয়েছে, আমরা আপনাকে বলছিলেন যে ডিপ স্টেটের ব্যাপারটা। দেখেন আসলে ডিপ স্টেটটা কি? একটা রাষ্ট্রকে দাঁড় করিয়ে রাখার জন্য যেই ব্যক্তিগুলা সামনে আসবে না, ভিতর থেকে কাজ করবে, এবং তারা কিন্তু বিভিন্ন কলকারখানা নাড়বে। এটা হতে পারে ব্যবসায়ীদের একটা অংশ, এখানে থাকবে বিভিন্ন সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর একটা অংশ থাকতে পারে, এখানে সুশীল সমাজের একটা অংশ থাকতে পারে। এই যে অংশগুলো, এরাই কিন্তু এই ভিতরের খেলাগুলো খেলে। এখন আমাদের রাজনৈতিক দলগুলা এই খেলা কি জানে না? তারা জানে, এবং তারা এটাও জানে যে বাংলাদেশের সুশীল সমাজ যেটা, তারা কিন্তু আপনি দেখেন যে এখন একটু চুপচাপ আছে, কিন্তু এই সুশীল সমাজ কিন্তু গত 15 বছর ধরে শেখ হাসিনার পক্ষে বয়ান তৈরি করা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছে। কিন্তু আমরা কি এই সুশীল সমাজের বিচার করতে পেরেছি? পারি নাই। আমরা কি তাদের সুশীলদেরকে এই সুশীলতা থেকে সরাতে পেরেছি? তাও পারি নাই। তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করতে পেরেছি, তাদের সমাজের যে গ্রহণযোগ্যতা এটাকে নষ্ট করতে পেরেছি? তাও পারি নাই। এমনকি এই তাদের এই ফ্যাসিস্টদের যে বিভিন্ন মিডিয়া রয়েছে, এবং তারা কিন্তু মিডিয়ার আড়ালে এই শব্দ সন্ত্রাস দিয়ে, আপনি দেখেন যে হচ্ছে বলা হচ্ছে যে এইখানে কি করে হয়েছে, মানে খাদ্য নিয়ে টোকাই টোকাই শব্দটা ইউজ করা হয়েছে, অথচ সে ছিল একজন সামনের সারির যোদ্ধা, ছিল স্বাধীনতা যোদ্ধা ছিল, কিন্তু সেই স্বাধীনতা যোদ্ধাকে বা সমন্বয়ক বলতে পারতো, কোনো কিছু না বলে তাকে বলছে কি টোকাই, মানে এমন একটা শব্দ ইউজ করছে যেটা, যেই শব্দটাকে আসলে আমাদের সমাজ নেগেটিভ ভাবে দেখে। এবং এই নেগেটিভ ভাবে দেখার ফলে কি হয়েছে, জসিমের হত্যাকাণ্ডটা কিন্তু হাইলাইট হয়নি। এইভাবে কিন্তু আমাদের সমাজে এই বিষয়গুলোকে সিস্টেমে দুর্বল করে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা তাদের এই প্রতিষ্ঠানগুলা, আমরা কিন্তু তাদের মেরুদণ্ডও ভাঙতে পারিনি, তাদের কোনো ক্ষতিও করতে পারিনি। এমনকি আপনি যদি তাদের বিরুদ্ধে কিছু বলতে যান, দেখবেন কালকেই বিএনপি জামাত বিবৃতি দেওয়া শুরু করে দিবে এবং তাদের পাশে দাঁড়িয়ে যাবে। আর বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে আমরা 2010 সালের পর থেকেই শাহবাগীদের যে ব্যাপারটা, শাহবাগীয় বিষয়, এই জায়গাটাতে আমরা তাদের কোনো ক্ষতিই করতে পারি নাই। এর ফলে যে ওমিপিএল, শাহবাগের অন্যতম স্তম্ভ ওমিপিএল বলেন বা অন্যান্য যারা আছে, তারা কিন্তু আসলে সাহস পাচ্ছে, এবং আমরা যদি এইটাকে বিচারের আওতায় আনতে পারতাম, তাদের মেরুদণ্ড ভেঙে দিতে পারতাম, তাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড আছে ওটাকে ধ্বংস করতে পারতাম, এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা বাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থায় তাদের যে কিটগুলা রয়েছে, এই কিটগুলাকে দূর করা যাইতো, তাহলেই একমাত্র আসলে আমরা আমাদের যে বিপ্লব বলি, আর হচ্ছে দ্বিতীয় মুক্তিযোদ্ধা বলি, দ্বিতীয় স্বাধীনতা বলি, যাই বলি না কেন, এইটাকে আসলে একটা জায়গায় এনে স্থায়িত্ব করতে পারতাম। কিন্তু আমরা আসলে এটা করতে পারি নাই। আপনি যদি এই ক্ষেত্রে আপনি যদি দুইটা দেশের উদাহরণ দেই আমি, একটা হচ্ছে আপনি দেখেন আফগানিস্তান আসলে তার কিন্তু কি করতে পারে না, তার সোভিয়েতদের পরে যখন মার্কিনরা সহযোগিতা করলো, 1996 সালে যখন তালেবান ক্ষমতায় আসলো, তারা কিন্তু পুরো জাতিকে একত্রবদ্ধ করতে পারে নাই, ফলেই কিন্তু 2001 সালে আমেরিকা এখানে হামলা করার সাহস পেল, এবং 2020 সাল পর্যন্ত প্রায় তারপরে যখন আবার তালেবান ক্ষমতায় আসলো, এখন পর্যন্ত তারা একতাবদ্ধ হতে না পারার কারণেই কিন্তু তাদের দেশে এখনো সন্ত্রাস রয়ে গেছে। অপর দিকে আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, আমরা যদি মালয়েশিয়ার দিকে তাকাই, তাদের জনসংখ্যার হিউজ একটা অংশ অন্য দেশ থেকে অভিবাসী, কিন্তু আপনি প্রায় 24% হচ্ছে চাইনিজ বসবাস করে মালয়েশিয়াতে, কিন্তু তারা আসলে মালয়েশিয়াকে কিন্তু তাদের নিজস্ব বাড়ি মনে করে, যার ফলে তারা কিন্তু চায়নাকে নিজেদের বাড়ি মনে করে না, মালয়েশিয়াকে নিজেদের বাড়ি মনে করে, এবং এই যে বাড়ি মনে করে এবং নিজের দেশ মনে করে, মাতৃভূমি মনে করে, এইটার ফলে তারা আসলে জাতীয়ভাবে বিদেশি শত্রুর বিরুদ্ধে, জাতীয় শত্রুর বিরুদ্ধে একতাবদ্ধ হতে পারে।
যেটা আমরা 1971 সালের পরেও করতে পারিনি, আবার এই 2024-এর পরেও কিন্তু আমরা করতে পারিনি। আমরা দেখি যে এক দল আসলে আরেক দল যাবে না। আমরা বিভিন্ন সময় দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দলকে ডাকলো, এক দল যায়, আরেক দল বলে যে না ওরা গেলে আমরা যাবো না। এই যে শাহবাগীয় ব্যাপারটা রয়ে গেছে, এখনো সমাজের বিভেদ রয়ে গেছে, এই ভাইয়া বিভেদের এখানে এটা যে শাহবাগীও না, এটা হচ্ছে আমাদের ইউনিটির অভাব না আপু এবং শোনেন, আমাদের এই যে দলীয় কোন্দল বাড়ে ফেলছে। এই যে ইউনিটিটা আপনি আসলে যদি দেখেন যে এই শাহবাগীরা কিন্তু এখন বিভিন্ন দলে আবার কি তাদের অবস্থান তৈরি করছে। আপনি দেখেন না যে একটু খোঁজ নেন, তাহলে দেখবেন কি যে আওয়ামী লীগ যখন শেখ হাসিনা যখন পলালো, আওয়ামী লীগের সরকার যখন পালিয়ে গেছে, তখন অনেক সুশীলী যারা হচ্ছে এই আমাদের যে বাংলাদেশে যে সুশীল সমাজ, এদের অধিকাংশই কিন্তু এই শাহবাগীদের পক্ষ থেকে আসছে এবং শাহবাগের সাপোর্টিভ, যার ফলে তারা কিন্তু কি করছে এখন অন্য অন্য দলে, বিএনপি বলেন, জামাত বলেন, বা বামপন্থী দলগুলো বলেন, বা হচ্ছে চরমোনাই বলেন, বা গণ অধিকার বলেন, এদের মাঝে কিন্তু যোগ হচ্ছে। আমি আপনাকে দুইটা তথ্য দেই। নাগরিক কমিটিতে উপেন একজন চাকমা সম্ভবত, যিনি এমপি প্রার্থী ছিলেন, তাকে পরে বহিষ্কার করেছে, আমরা গতকালকে দেখলাম। আবার সাতক্ষীরাতে আপনি দেখেন যে সাতক্ষীরাতে ফ্যাসিস্ট হাসিনার একজন সহযোগী জাতীয় পার্টি, তাদের একজন এমপি, সে গণ অধিকার পরিষদে যোগ দিয়েছে। এটা আপনি একটু খোঁজ নিলেই পাবেন। এইভাবে আসলে তারা কিন্তু বিভিন্ন দলে যোগ দিয়ে। আমি রিয়েলি সরি, আমি একটু আপনাকে আস্ক করতে চাই, মানে আপনি বলছেন শাহবাগী, আপনি মানে আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে মানে শাহবাগী বলতে আপনি এক্স্যাক্টলি কি মিন করতেছেন? মানে আপনি যখন বলতেছেন শাহবাগী, তো মানে শাহবাগী টার্মটা আপনি ইউজ করতেছেন, এটা তো শাহবাগীদের আদর্শটা কি, শাহবাগী কারা, কিছু যদি এক্সাম্পল শাহবাগী মানে কি আদর্শ এবং তারা কে এবং তাদের কার্যক্রম কি, আপনি যখন বলতেছেন শাহবাগী মানে এই বিষয়টা একটু মানে যদি ক্লিয়ার করতেন অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি আপনাকে শাহবাগী যে টার্মটা আমরা ইউজ করছি, আপনি এইটা 2010 সালের পরে হচ্ছে আপনার হেফাজতের উত্থানের আগে আমরা যে বিষয়টা দেখেছি যে হচ্ছে যুদ্ধ অপরাধী মামলা নিয়ে যে শাহবাগীরা যেটা মানে ফাঁসি চায়, সরাসরি হচ্ছে কি তারা বিচার চায় না, কিন্তু তারা কিন্তু কোনো ধরনের কোনো বিচার চায় না। আমরা যেমন এখন বিচার চাচ্ছি, তারা কিন্তু বিচার চায় না, সরাসরি ফাঁসি চায়, অর্থাৎ ফ্যাসিস্ট আচরণের অধিকারী। এবং হচ্ছে তারা যারা হচ্ছে জাস্ট ইসলাম ফোবিয়া থেকেই এই যে সুযোগটা, মানে হচ্ছে আপনার সুশীলদের, আপনি যদি দেখেন যে বাংলাদেশে হচ্ছে কি যে আপনার সুশীল হওয়ার অন্যতম সত্য হচ্ছে আপনি অন্য সব ধর্মের অনুষ্ঠানে যাইতে পারবেন, অন্য সব কিছু করতে পারবেন, বাট আপনি হচ্ছে ইসলাম ধর্মের কোনো অনুষ্ঠানে যাইতে পারবেন না, ইসলামী কোনো কালচার বহন করতে পারবেন না, তাইলে আপনি আসলে সুশীলও হইতে পারবেন না, এবং হচ্ছে কি সুশীল সমাজে আপনার কোনো অবস্থানও থাকবে না। এবং আমরা যেটা দেখছি যে আপনার বিচার না চেয়ে সরাসরি হচ্ছে কি হত্যা করা, ফ্যাসিস্ট যে আচরণ, এই এখন আমরা তো ফ্যাসিস্ট টার্মটা ইউজ করছি, ওই সময় আসলে ফ্যাসিস্ট টার্মটা ছিল না। ওই সময় মূল টার্মটা ছিল কি মানে ফ্যাসিস্ট উৎপাদনের যে কারখানা, তাদের আদর্শটা হচ্ছে এটা। এই যে ফ্যাসিস্ট উৎপাদন করে কিন্তু এই শাহবাগীরা, তারা বিভিন্ন সিস্টেমে করে, কেউ হচ্ছে আপনার পত্রিকার মাধ্যমে দাঁড়ায়, কেউ লেখালেখির মাধ্যমে, কেউ হচ্ছে বক্তব্য বিবৃতির মাধ্যমে, কেউ অন্য অন্য সামাজিক কাজের মাধ্যমে কিন্তু এই যে সমাজে এই জায়গাটা তৈরি করে, এবং হচ্ছে ফ্যাসিস্টদেরকে তাদের যে অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে ওইটা বিভিন্ন স্বৈরাচার যারা তাদেরকে আসলে তাদের মাধ্যমে কাজটা আদায় করে নেয়। আমি যেই জায়গাটাতে ছিলাম যে সাতক্ষীরাতে একজন আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী জাতীয় পার্টির একজন এমপি কিন্তু এখন গণ অধিকার পরিষদে যোগ দিয়েছে। আপনি দেখেন এইভাবে আস্তে আস্তে কিন্তু এই ফ্যাসিস্টরা কি হচ্ছে পুনর্বাসন হচ্ছে, এবং পুনর্বাসনের মাধ্যমে তারা কিন্তু আবার সমাজে জায়গা করে নিচ্ছে। সামনে জাতীয় নির্বাচনে তারা আসবে, আসার পরে তারা কি করবে, তারা হচ্ছে আমাদেরকে এইভাবে হত্যা করবে, আস্তে আস্তে বাছাই করে করে সিস্টেমে হত্যা করবে, তালিকা ধরে ধরে হত্যা করবে, এবং আমাদের পত্রিকাগুলো, আমাদের মিডিয়াগুলো, আমাদের সমাজ, আমাদের সুশীলরা বলবে এটা হচ্ছে নিজেদের মধ্যে দ্বন্দ্বের খুনাখুনি, এটা হচ্ছে চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের খুনাখুনি। এইভাবে আস্তে আস্তে করে করে আমাদের শেষ করে দেয়া হবে। মূল জায়গাটা এটা। আমরা আসলে বিপ্লব হওয়ার পরে বিপ্লবের যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে ওই কাজগুলো আসলে আমরা করতে পারি নাই। আমরা ভেঙে চুরে নতুন করে যে গড়ার কাজটা, ওই কাজটা করতে পারি নাই। আমরা হচ্ছে আপনি বলছেন রিকনসিলিয়েশন, আমরা হচ্ছে ওনাদেরকে আসলে পুনর্বাসন করতেছি। একদম আমি একমত ভাইয়ার সাথে। ইমরান ভাইয়া অনেক সুন্দর করে পুরো জিনিসটা
অনেক তথ্যবহুল ভাবে আমাদের কাছে বলল। তো আমরা যদি এখন শেষবারের মতো ইভান ভাইয়ের কাছে যাই, ইভান ভাইয়াকে দিয়ে আজকে প্রোগ্রাম আমাদের শেষ হয়ে যাবে। ইভান ভাই আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন? অ্যাকচুয়ালি হাদি ভাইয়ের মানে বক্তব্যের পর আমার আসলে কিছু বলা নেই আজকের সেজন্য আমি থাকতেও চাই নাই এবং জেনুইনলি আমার অ্যাকচুয়ালি বলার কিছু নেই, যা বলার হাদি ভাই বলে দিছে। এবং আমি ওনাকে অনেক আগের থেকে ফলো করি ওনার কাজকর্মগুলো, এমনকি আহ, মানে আমি যতদূর জানি ওনার ফিলোসফি ডক্টর মাহমুদুর রহমান স্যারের সাথেই যায়। সো আমার অ্যাকচুয়ালি ওভাবে বলার কিছুই নাই, উনি যা বলার বলে ফেলছে, স্পেশালি আজকের টপিক নিয়ে অ্যাকচুয়ালি আরো বেশি বলে দিছে। সো অ্যাকচুয়ালি আমার জেনুইনলি কিছুই বলার নাই, কনক্লুশন টানারও অ্যাকচুয়ালি কিছু নাই। আমি অ্যাকচুয়ালি ভাবতেছি যে আমি কি বলবো। ইউজুয়ালি আমার বলার থাকে অনেক কিছু, but এখানে কিছুই বলার নাই, হাদি ভাই আসে সব বলে দিছে। সো আমি জানি না ভাই শোটা দেখতেছে নাকি। আচ্ছা, আমি আমি কি একটু জানি না কালকে এক্সপেক্ট করতে পারি কিনা ইভান ভাইয়ের কাছ থেকে যে কালকে যদি আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কিছু স্টুডেন্ট যদি কালকে হাদি ভাইয়ের এই অনশনটাতে যোগ দেই, সেই ব্যাপারে যদি আপনি কিছু অন্তত বলতেন। এটা তো যার যার ব্যক্তি স্বাধীনতা আপু, আপনি তো কাউকে ফোর্স করতে পারবেন না অপশনে, এটা ডিক্লেয়ার দেওয়া হয়েছে। এটা আপনার ভালো লাগুক বা না লাগুক, যে যাবে সে যাবে, যে যাবে না সে যাবে না। অনুষ্ঠানের ব্যাপারটা এরকম, একজন করবে, তাকে দেখে যদি আপনার মায়া হয়, আপনার বিবেক জাগ্রত বোধ হয়, আপনি যাবেন, তার পাশে বসবেন এবং না হলে সংহতি করবেন, না হলে যেভাবে পারেন তাকে হেল্প করবেন, তার কজে হেল্প করবেন। যে পারে যাবে। আমি অবশ্যই বলবো যাওয়া উচিত অ্যাটলিস্ট একজন হইলেও প্রত্যেক ইউনিভার্সিটিতে থেকে আই থিঙ্ক থাকা উচিত। এবং হাদি ভাই যে মানে যে স্টেপটা নিছে, তা আসলে আমাদেরকে মানে স্পেশালি আমাকে অ্যাটলিস্ট মানে লজ্জায় ফেলাই দিছে। এবং আমার একটু খারাপ লাগছে কিছু পেজ থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে, মানে যারা মানে প্রাইভেট স্টেক হোল্ডার থেকে, তাদের উচিত ছিল হাদি ভাইয়ের এই প্রোগ্রামটাকে অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট একটা পোস্ট দেওয়া বা কিছু, বাট তারা কেউ দেয়নি। আই ডোন্ট নো কেন দেয়নি। আমি কোনো ইনস্টিটিউশন বা কোনো পেজের নাম বা কিছু বলবো না, বাট তাদের এটা উচিত ছিল। বাট মেবি হাদি ভাই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি থেকে বা কিছু, এই কারণে মেবি এবং উনি একটা প্রুফ যে হ্যাঁ প্রাইভেট পাবলিকের মধ্যে যে একটা কিছু ইস্যুস ক্রিয়েট হয়েছিল মাঝখানে মেবি, এবং এটাও ট্রু। বাট এরকম মানুষও আছে পাবলিকের মধ্যে যারা হচ্ছে জেনুইনলি মানে প্রাইভেট পাবলিকের মধ্যে কোনো মানে জেনুইনলি কোনো বৈষম্য বা কোনো বৈষম্য বিরোধী যে একটা দর্শন বা একটা আদর্শ ধারণ করে। হাদি ভাই হচ্ছে ওনাদের মধ্যে হচ্ছে এরকম একজন মানুষ। সো এই তো, যে পারবে জয়েন করবে। কিন্তু আমার মানে যেটা আর কি বলা উচিত যে কালকে হাদি ভাইয়ের প্রোগ্রামে কেউ প্রাইভেট থেকে যাক বা না যাক, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল যে সংহতি প্রকাশ করার জন্য কিছু পেজ থেকে বা কিছু সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে যেসব দাবি করা হয় যে তারা প্রাইভেটের স্টুডেন্টদের পক্ষে অলওয়েজ হচ্ছে কথা তুলে, হাদি ভাইয়ের এই মানে অ্যাপ্রোচটাকে কেন তারা তাদের পেজে এবং সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত আমি দেখলাম না তারা কেন এটা আপলোড দিল না। এটা কি বিকজ তারা নিজেদের কোনো স্টেক রাখতে চায় বা তাদের নিজস্ব কোনো ইয়ে আছে, এটা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এরকম কি কোনো কারণ? স্বাভাবিকভাবে আমার মনের মধ্যে একটা কিউরিয়াস মাইন্ড একটা কোয়েশ্চেন আসবে, আমি বলতেছি না এরকম কিছু। সো তাদের অ্যাকচুয়ালি উচিত ছিল এটা করা। এবং মানে আহ মানে আর কি বলবো, হাদিব ভাই মানে আমার অনেক কোয়েশ্চেন ছিল, সেগুলো আপনি করে ফেলছেন। এবং আমি একটা কথা বলি, কিছু মানুষের সবসময় আই হ্যাভ more answers than questions. There are many more answers waiting to be questioned. এবং ওইগুলো হাদি ভাই আসলে আসে দিয়ে গেছে। হাদি ভাই খুব সুন্দর করে দিয়ে গেছে। ওনাকে আমি লাইমলাইটে দেখি হচ্ছে উনি যখন রাষ্ট্রপতির পদত্যাগ ইয়াটা চান, এবং উনি খুব সুন্দরভাবে যায় হচ্ছে লজিক দিছে। মানে আমি যেটা সবসময় বলি, গত লাস্ট প্রোগ্রামে প্রবাবলি নাদভি ভাই যে কথাটা বলবো যে একাডেমিক ইন্টেলেকচুয়াল যে ডিসকোর্সের বিষয়, এই জায়গায় হচ্ছে হাদি ভাই মানে খুবই মানে কড়া একটা স্ট্রং একটা হাদি ভাই পজিশন 10 on হোল্ড 10। করে। হ্যাঁ, উনি 10 of 10 এই জায়গায়। তো এই জায়গায় ওনাকে থামানো মানে ইটস কাইন্ড অফ টাফ।
আপনি ওনার পিছে মানে আমার মনে হয় উনি পিছে কথা বলতে পারবেন, উনি বক্তব্য দিয়ে চলে গেছেন, এখন ওনার এগেনস্ট অনেক কিছু লেখা টেখা দিতে পারবেন, অনেক কিছু বক্তব্য দিতে পারবেন, বাট সম্মুখ একটা সুষ্ঠু বিতর্ক বা একটা ডিবেট হইলে আই হাইলি ডাউট ওনার মতো মানুষকে আপনি করতে পারবেন নাকি। ডক্টর মাহমুদুর রহমান স্যারও এরকমই একজন মানুষ, আপনি পিছিয়ে ওনাদেরকে নিয়ে অনেক কথাবার্তা বলতে পারবেন, ওনাদের বক্তব্য শেষ আপনি হা দিতে পারবেন, মক করতে পারবেন, মাস একটা মকারি ক্রিয়েট করতে পারবেন, দ্যাটস দ্য বেস্ট ইউ ক্যান ডু। সামনাসামনি সম্মুখে লজিকে ইন্টেলেকচুয়াল ডিসকোর্সে ইটস হার্ড টু আর্গিউ উইথ দেম। এবং বললাম তো ইউজুয়ালি এরকম সিচুয়েশন আমি লাইফে খুব কম ফেস করি যে আমার কিছু বলার থাকে না, বাট দিস ইজ ওয়ান অফ দোজ মোমেন্টস। আমি আপুকে হচ্ছে যে পাশাপাশি লাইভ সেশন চলাকালীন বলতেছিলাম, আপু আমার আর কিছু বলার না, অ্যাকচুয়ালি যা বলার হয়ে গেছে। সো এটাই, বেস্ট অফ লাক টু হাদি ভাই অ্যান্ড হিজ অ্যাপ্রোচ, এবং আই প্রে ফর হিজ গুড হেলথ। ওনার মতো মানুষ আরো ক্রিয়েট হোক, ইনকিলাব মঞ্চের প্রত্যেকটা কর্মসূচি সফল হোক, হাদি ভাইয়ের মতো এরকম হাজার হাদি ভাই আমরা আরো দেখি। এবং আর কি বলবো, দ্যাটস ইট, ইনকিলাব জিন্দাবাদ, দ্যাটস ইট, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের প্রোগ্রাম এতক্ষণ ধরে দেখার জন্য। ইমরান ভাইয়াকে অনেক ধন্যবাদ, হাদি ভাইয়াকে অনেক ধন্যবাদ, ইভান ভাইয়াকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। পরবর্তী পডকাস্টের জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।